হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাঁটছি। আহা, কি ভালো লাগছে। পরন্ত বিকালের বাতাস আমার দিকে এসে পড়ছে, আর আমার নিজেকে সেই বাতাসের দিকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। তাই নিজের দুটো হাত দুই দিকে মেলে ধরলাম। এমন সময় দূর থেকে একটা মেয়ে বাঁচাও বাঁচাও করে চিল্লাতে চিল্লাতে আমাকে সে জড়িয়ে ধরলো। আমি তো পুরাই অবাক, এটা কি হলো। হাত বাড়ালাম কিসের জন্য, আর উড়ে আসলো খেয়ে। মেয়েটা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। কারা আপনাকে মেরে ফেলবে? একটু পর দেখলাম 10 থেকে 15 জন ছেলে এসে হাজির হলো। ওই, যদি বাঁচতে চাস তাহলে মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে কেটে পড়। আমি ছেলেগুলোর দিকে ভালো করে তাকালাম। ছেলেগুলোর হাতে চাকু। আমি আবার চাকু দেখলে অনেক ভয় পাই, কিন্তু একটা মেয়ের সামনে যদি ভয় পাই তাহলে কি মান সম্মান বলতে কিছু থাকবে? হুম তাই আমিও সাহস করে বললাম, যদি বাঁচতে চাস তো এখান থেকে পালা, নইলে একটারও হাত পা জায়গাতে থাকবে না। মেয়েটা আমার সাহস দেখে মনে হয় আমার উপরে ভরসা পেয়েছে। তাই নাকি? তোর মনে হয় মরার অনেক ইচ্ছে হয়েছে। ঠিক আছে, তাহলে মর। এই বলে ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। 1 মিনিট, কেউ আর সামনে আসবে না, একটু অপেক্ষা করো। আমি মেয়েটির সাথে একটা কথা বলে নিই। আমি মেয়েটির কানে কানে গিয়ে বললাম, আমার না আজকে শরীরটা ভালো নেই, তাই বাঁচতে চান তো আমার সাথে পালান। আমি ছেলেগুলোকে বললাম, আপনাদের পেছনে ওরা কি দেখেন তো। ছেলেগুলো পেছনে তাকাতে এই মেয়েটিকে নিয়ে দিলাম এক দৌড়। কিন্তু মেয়েটি শাড়ি পরার জন্য বেশি জোরে দৌড়াতে পারছে না। ছেলেগুলো যখন বুঝতে পেরেছে তাদের আমি বোকা বানিয়েছি, তখন তারা আবার আমাদের পেছনে আসতে লাগলো। তারা প্রায় আমাদের দৌড়ে ফেলছিল। এমন সময় একটা পুলিশের গাড়ির শব্দ শুনতে পেলাম। আমি আর মেয়েটি সেদিকে দৌড় দিলাম। পিছনে তাকিয়ে দেখি ছেলেগুলো আর আমাদের পিছু নিচ্ছে না। এরপর মেয়েটিকে নিয়ে রাস্তার ওপারে এসে আমার গাড়িতে বসিয়ে দিলাম এক টান। আমি গাড়ি চালাচ্ছি আর হাঁপাচ্ছি। বাপের জন্মেও এমন দৌড় দেয় নাই, আজকে যে দৌড় দিছি সেটা যদি স্কুল জীবনে দৌড় প্রতিযোগিতায় দিতাম তাহলে ডাবল পুরস্কার পেতাম। আমার পাশের সিটেই মেয়েটি বসে আছে। মেয়েটিও মনে হয় হাঁপাচ্ছে। আমি মেয়েটিকে বললাম, তা আপনি কে? আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? ওরাই বা খারাপ কেন আপনার পিছু নিয়েছিল? হ্যাঁ। মেয়েটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, এরপর অজ্ঞান হয়ে গেল। যাক বাবা, আমি কি এমন বললাম যে অজ্ঞান হয়ে গেল? হে দেখছি বাড়ি মহাবিপদে পড়ে গেলাম। এখন আমি কি করি এই মেয়েকে নিয়ে? মরে গেল নাকি? তো কেন যে নদীর পাড়ে গিয়েছিলাম আজকে। গাড়িটা একটা হাসপাতালের সামনে ব্রেক করলাম। হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়ল। মেয়েটি দেখতে অনেক সুন্দর, এক দেখাতে যে কেউ প্রেমে পড়ে যাবে। আমিও তাহলে বাদ পড়তে যাব কেন? হুম আমিও প্রেমে পড়ে গেলাম। কিন্তু এখন তো মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনতে হবে, তার কাছ থেকে তার আসল পরিচয় জানতে হবে। তাই মেয়েটাকে কোলে তুলে হাসপাতালের দিকে রওনা দিলাম। কি বাড়িরই মেয়েটা, আমার কোমর মনে হচ্ছে ভেঙে গেছে। কোনো রকমে হাসপাতালের ভিতরে নিয়ে গেলাম। এরপর ডাক্তারকে ডাক দিলাম। একটা ডাক্তার এসে আমাকে একটা কেবিনে নিয়ে গেল। এরপর আমি মেয়েটাকে কেবিনে শুয়ে দিলাম। ডাক্তার চেক আপ করে বলল, 2-3 দিন ধরে মনে হয় কিছুই খাইনি, তাই অজ্ঞান হয়ে গিয়েছে। চিন্তার কিছু নেই, স্যালাইন দিয়ে দিচ্ছি, 2-3 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। যাক বাবা, তাহলে আমার প্রশ্ন শুনে অজ্ঞান হয়নি। আমি তো ভাবলাম আমার প্রশ্ন শুনেই হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন এই মেয়েকে নিয়ে কী করা যায়? এখানে রেখে যাব নাকি অপেক্ষা করব? না, তাক অপেক্ষা করি। এভাবে বিপদে কাউকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। প্রায় 3 ঘন্টা পর মেয়েটার জ্ঞান ফিরল। আর এদিকে আমি মশা মেরে যাচ্ছি। শালার মশার কামড় খেয়ে আমার শরীর 60 কেজি থেকে 70 কেজি হয়ে গিয়েছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটির কাছে এসে বললাম, তা এখন কেমন লাগছে? হুম, ভালো। আমি ঠিক আছি। চলো আমরা বাসায় যাই। সবাই তো আমাদের জন্য চিন্তা করছে হয়তো। মানে, কার বাসায় চিন্তা করছে? কেন? আমার শ্বশুর বাড়িতে। তুমি কি মজা করছো আমার সাথে? মজা মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? আয় দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এমন করো না বাবু, চলো আমরা বাসায় যাই। এখানে আমার একদম ভালো লাগছে না। আমি তো মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়লাম। শালার এখন পর্যন্ত বিয়ে করলাম না, এর মধ্যে আমার বউ হয়ে গিয়েছে। আর সে নাকি আমার বাড়িতে যাবে। বাসায় গেলে আমার আব্বু আমাকে 3 টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে যদি আমি বাসায় একটা মেয়ে নিয়ে উঠি। এখন তো দেখছি
এই মেয়ে আমাকে বাস দেওয়ার জন্য রেডি। এটা এই মেয়ে ইচ্ছে করে করছে না তো? কোনো প্ল্যান নয় তো ছেলেদের সব কিছু লুটে পুটে নেওয়ার জন্য? এখন তো এগুলো ট্রেন্ডিংয়ে আছে। আমি কথাগুলো মনে মনে ভাবছি আর নিজের চুল টেনে টেনে ছিঁড়ছি। আমার এমন অবস্থা দেখে মেয়েটা আমাকে বলছে, এই চলো না প্লিজ। আচ্ছা আপনি কি আমাকে চেনেন? না চেনার কি আছে, তুমি আমার হাজবেন্ড। তাহলে আমার নাম কি বলুন তো? হাজবেন্ডের নাম মুখে আনতে নেই, আল্লাহ পাপ দেয়। আপনি জানেন না নাকি? ও মা, এই মেয়ে দেখি হাদিস কালাম সব মুখস্থ করে এসেছে। এই মেয়ে নির্ঘাত আমাকে বাস দেওয়ার জন্য এসেছে। দেখেন আমি আপনাকে চিনি না, আপনার বক বক শুনবার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আপনার রাস্তা দেখুন আর আমি আমার রাস্তা। আমি একদমই কথাগুলো বলি মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা দেখি জোরে একটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। মেয়েটির চিৎকার শুনে নার্স আর ডাক্তার ছুটে চলে এসেছে। কি হচ্ছে এখানে? এখানে ভেবে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করবেন না প্লিজ। ঝগড়া করলে বাসায় গিয়ে করুন। আপনাদের রিলিজ করে দিচ্ছে, আপনারা বিল পেমেন্ট করে বাসায় যান। ডাক্তার কথাগুলো বলে চলে গেলেন। মেয়েটি এখনও কান্না করে যাচ্ছে। মেয়েদের এত চোখের পানি কোন সাগর থেকে সাপ্লাই হয় জানি না। ওই কান্না থামান, আর কান্না করতে হবে না, রেডি হন। মেয়েটি কান্না থামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এরপর রিসিপশনে গিয়ে বিল পেমেন্ট করে গাড়িতে গিয়ে উঠলাম দুজনে। এরপর সোজা গেটের সামনে গাড়ি থামালাম। বাসার দারোয়ান আমার গাড়ি দেখে গেট খুলে দিল। আমি গাড়ির ভিতরে নিয়ে গাড়ি থেকে নামলাম, সাথে মেয়েটিও নামলো। দারোয়ান আমাকে আর আরেকটা মেয়েকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমিও ব্যাপারটা বুঝেছি কিন্তু কিছু বলার উপায় নেই। দরজার সামনে এসে দাঁড়ালাম, কলিং বেল চাপ দিলাম। মনে মনে যত দই আছে সবগুলো পড়া শুরু করে দিয়েছে। দরজা একটু পর খুলে দিল। দরজা খুলে দিল আম্মু। আম্মু তাকিয়ে দেখে আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে বিয়ের শাড়ি, মাথা থেকে নিচ পর্যন্ত গহনা দিয়ে ঢাকা। আম্মু আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে হারামজাদা, এটা কি করছিস তুই? আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলি। আম্মু কথাগুলো বলে চিৎকার দিয়ে আব্বুকে ডাক দিল। আমি মনে মনে ভাবছি আজকে আর আমার রক্ষা নেই। আব্বু ভিতর থেকে বলতে বলতে আসছে, কি হলো, আবার এভাবে চিল্লাইতেছো কেন? তোমার জন্য কি শান্তিমতো খবরের কাগজটাও পড়তে পারবো না? কথাগুলো বলতে বলতে আমাদের সামনে হাজির আমাকে আর আরেকটা মেয়েকে দেখে আব্বু বলল, কিরে, তুই এই মেয়েটাকে কোথা থেকে তুলে আনলি? আব্বু আমার কথাটা শুনো। পুরো কথাটা বলতে পারলাম না। এরই মধ্যে আম্মু আমার গালে চোর দিয়ে বলল, হাজারাম, একটা বিয়ে করে বউ নিয়ে এসে আবার বলছে তার কথা আমরা শুনতাম। হ্যাঁ, আমাকে বলতে পারতি, তোর যদি কাউকে ভালো লেগে থাকতো আমরা মেয়েদের বাসায় গিয়ে কথা বলে নিতাম। আরে তোমরা যা ভাবছো তেমন কিছু না, আমার কথাটা তো শুনো। এবারও পুরো কথা বলার সুযোগ পেলাম না। আব্বু আর একটা চোর বসিয়ে দিলেন। তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। বৌমাকে নিয়ে ভিতরে আসতে বলো। এই কথা বলতে দেরি আর এই মেয়েকে দেখি পা ধরে সবাইকে সালাম করতে দেরি হলো না। থাক মা, হয়েছে, ভিতরে আসো। এরপর সবাই ভিতরে আসলাম। ভিতরে গিয়ে সবাই সোফায় বসলাম। তা মা, তোমার নাম কি? আমার নাম তিথি। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তা তোমাদের বাসা কোথায়? এইটাই তো আমার বাসা। তিতির কথা শুনে তো আব্বু আম্মু পুরাই শখ, সাথে আমিও। কিন্তু আম্মু বলল, তা তো ঠিক আছে, এটা তো তোমারই বাসা আজকে থেকে, কিন্তু তোমার নিজের বাসা কোথায়? এই যে এইটাই। আব্বু আম্মু এবার আমার দিকে তাকালো রাগ দৃষ্টিতে। আমিও তাদের দিকে অসহায়ভাবে চেয়ে রইলাম। কিন্তু আমি তাদের কি বলবো? শালা, আমি নিজেই তো ফাটা বাঁশের চিপায় পড়ে গেছি। তিতি এরপরে বলে উঠল, কিছু মনে না করলে একটা কথা বলবো আম্মু? কি কথা বলো? আমার না অনেক ক্ষুধা লেগেছে। ও মা, কি বলো এসব? আমি এখনই খাবার টেবিল এনে দিচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে আসো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, হতচ্ছাড়া, মেয়েটাকে না খাইয়ে বাসায় নিয়ে এসেছিস। এরপর ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। এখন আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জাহিদ চৌধুরী, পড়াশোনা শেষ করে আব্বুর অফিস দেখাশোনা করি। আর আমি, বাবা মা আর আমার এক ছোটো বোন আছে, সে এখন নানির বাড়িতে আছে, তাই এখানে নেই। নাম হচ্ছে নিধি। আর বউ সেজে যে মেয়েটা এসেছে তার নাম তো জানেনি, তিথি। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। ভাবছি কি একটা মহা বিপদে পড়লাম। ভেবেছিলাম বাসায় নিয়ে এসে আম্মুকে বলে এই মেয়ের বাসায় দিয়ে আসার ব্যবস্থা করব। আর এখন সবাই তাকে আমার বউ বানিয়ে দিয়েছে। আর মেয়েটাও কি বেহায়া। সত্যি কথা না বলে কিভাবে আব্বু আম্মুর সাথে তাল মিলিয়ে কথা বলে গেল। এখন আমার কি হবে? দূর চাই, কিছুই মাথায় ঢুকছে না।
একটু পর আম্মু তিথিকে আমার রুমে দিয়ে গেল। সাথে কিছু জামা কাপড়, আর যাওয়ার সময় বলে গেল, তোদের এই বিয়ে আমরা মানি না। তোর বাবা বলছে 2 দিন পর তোদের নতুন করে বিয়ে দেবে, তাই এখন ঘুমিয়ে পড়। এ বলে রুম থেকে চলে গেল। তিথি আমার কাছে এসে আমার পা ধরে সালাম করতে আসলো। আরে করেন কি? হ্যাঁ, সালাম করছেন কেন? আমরা কি স্বামী স্ত্রী নাকি? কই আপনাকে সালাম করছি? আপনার পায়ের নিচে 500 টাকার একটা নোট পড়েছিল, সেইটা হাতে নিলাম। এই 500 টাকা কার্ডের নিচে ছিল, আর আমি আজকে 7 দিন ধরে তন্ন করে পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু পাইলাম না। শালা টাকাও আমার সাথে বেইমানি করলো। তাই এখন বলুন, আপনার মতলবটা কি? আমার আবার কিসের মতলব? দেখেন, নাটক না করে বলুন আমাকে কেন এভাবে ভাসালেন। দেখেন, এভাবে একটা নিরীহ মেয়েকে হাসপাতালে একা রেখে কীভাবে আপনি চলে আসতেন? আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর আমি কখন কি বলি আমার মনে থাকে না। তা আপনার সমস্যাটা কি এখন বলুন, আর সত্যি কথা বলবেন, না হলে বাসা থেকে বের করে দেব। তাহলে শুনুন আমার জীবনের ঘটনা। আমাদের বাসা যশোর। আমার আব্বুর জায়গা সম্পত্তির কোনো কমতি নেই, তবে আব্বুর অর্থ সম্পদ যেমন ছিল, শত্রুও তেমন ছিল। তাই আব্বু শত্রুদের হাত থেকে রক্ষা পেতে এক মাফিয়া গ্রুপকে অনেক টাকা খরচ করে ঠিক করেন। সেই মাফিয়া কিংয়ের পাওয়ার অনেক ছিল, তাই আব্বুর কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করার সাহস পায়নি। হঠাৎ একদিন সেই মাফিয়া কিংয়ের নজর পড়ল আমার উপর। আমি সেই দিন বেলকনিতে দাঁড়িয়ে টিকটক করছিলাম। তারপর আমার আব্বুকে গিয়ে বলে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আব্বু সাথে সাথে না করে দেয়, যার পরিণতি হিসেবে মাফিয়া গ্রুপ আর আব্বুর শত্রুর গ্রুপ এক হয়ে আমাদের পরিবারের উপর নির্যাতন শুরু করে। এরপর আমার আব্বু আম্মুকে আটকে রেখে আমাকে ভয় দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসায়। আমি কিছুই করতে পারছিলাম না। আব্বু আর আম্মুকে একটা রুমে আটকে রেখেছিল। আমার চোখের সামনে আমার আব্বু আর আম্মু ঘরের ভিতরে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে বলে যান যেভাবে হোক এখান থেকে পালিয়ে যেতাম। আমি বাকরুদ্ধ হয়ে পড়ি এসব কিছু দেখে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চোখের সামনে আব্বু আম্মুকে মারা যেতে দেখার দৃশ্য কথা মনে পড়েই আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। মানসিক একটা ঘোরের মধ্যে চলে যাই। আমি মনে মনে ভাবলাম, সেই জন্য হয়তো হাসপাতালে আমার সাথে এমন করছিল। এরপর অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আসি, কিন্তু তাদের লোক পুরো এলাকায় ছড়িয়ে ছিটে ছিল, সেজন্য আমাকে তারা খুঁজে পায়। আমি কোনো রকমে ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু তারা আমার পিছু ছাড়েনি। আমি ঢাকায় আমার এক বান্ধবীর বাসায় চলে আসি। সেখানে আসার 1 ঘন্টা পর ওদের লোক আমার ঠিকানায় চলে আসে। এরপর আমি সেখান থেকেও পালিয়ে আসি। তারপর দৌড়াতে দৌড়াতে আপনার সাথে আমার দেখা হয়। এরপরের ঘটনা তো আপনার সাথেই ঘটলো। প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিবেন না। আমি কিছুদিন এখান থেকে এরপর দেশের বাইরে চলে যাব। সেখানে আমার মামাদের পরিবার থাকেন। আমি এতক্ষণ তিথির কথাগুলো শুনলাম। মেয়েটির চোখের মধ্যে এখনও সেই ভয়ের আভাস পাচ্ছি। তার মানে সে সত্যি কথা বলছে। এখন আমার কি করা উচিত? তাকে সাহায্য করব, নাকি আবার নতুন কোনো ঝামেলায় পড়ব? যদি তাকে বাসায় রাখলে সেই মাফিয়া কিং আমাদের বাসায় চলে আসে, তখন কি হবে? কথাগুলো ভাবতে ভাবতে তিথির দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে করুণভাবে চেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাকেন, সমস্যা নেই। সত্যি আপনাকে কি বলে ধন্যবাদ দিব? তাকে আর পাম মারতে হবে না। আমি মোটেও পাম মারছি না, আপনি আসলেই অনেক ভালো। হয়েছে, আমি যে কেমন সেটা আমিই ভালো জানি। কিছু বলছেন? না, কী বলবো, কিছু না তো। এমন সময় আমার মোবাইলে একটা কল চলে আসলো। আমি স্ক্রিনে তাকিয়ে দেখে পরিচিত একটা নাম্বার, তাই বেলকনিতে চলে আসলাম। কল রিসিভ করতে অপাস থেকে, বস, আপনার ধারণাই ঠিক। আমি আপনার হোয়াটসঅ্যাপে বাকি ডিটেলস পাঠিয়ে দিয়েছি। ওকে বলেই রেখে দিয়ে মোবাইলের দিকে তাকালাম। একটা নোটিফিকেশন দেখতে পেলাম। সেটা ওপেন করতে একটা মুচকি হাসি দিলাম। কি পাঠক পাঠিকারা, কিছু বুঝতে পারছেন না তো? অপেক্ষা করুন টুইস্টের পর টুইস্টের জন্য, যা আপনাদের মাথার ব্রেনকে নিয়ে খেলা করবে। এরপর সব ফাইল ডিলিট করে আবার রুমের ভিতরে আসলাম। তিথি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। আমি আসতেই তিথি বলল, আমার না অনেক ঘুম পেয়েছে। তাহলে ঘুমিয়ে পড়ুন। কোথায় ঘুমাবো? কেন, কাটে? আর আপনি কোথায় ঘুমাবেন? আমি ফ্লোরে ঘুমাচ্ছি। আপনার কোনো সমস্যা হবে না তো আবার ফ্লোরে ঘুমাতে?
না, সমস্যা কিসের? ঢং দেখলে বাঁচি না। ফ্লোরে ঘুমালে তো সমস্যা হবে, তারপরও নাটক। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার বিছানা ঠিক করে দিচ্ছি। বলি খাট থেকে একটা বালিশ আর চাদর দিয়ে নিচে বিছানা করে দিল। আমিও কোনো কথা না বলে শুয়ে পড়লাম। তিথিও মনে হয় ঘুমিয়ে পড়ছে। রাত 1টা। এমন সময় তিথি জোরে একটা চিৎকার দিয়ে আমার উপরে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে। বাঁচান, বাঁচান। আমি তো ভয় পেয়ে ছুর বলে চিল্লাতে লাগলাম। তিথি আমার মুখ চেপে বলে, আস্তে, আমি চোর না। এই আপনি এখানে কি করেন? আসলে একটা তেলাপোকা আমার গায়ের উপর এসে পড়ে। তাই বলে ভাবে আমার উপর আটার বস্তার মতো দফাত করে পড়ে যাবেন নাকি? আমার মাথাটা মনে হয় গেল রে। একটু পর আম্মু দরজার বাহির থেকে বলছে, কি হচ্ছে? এখনো না ঘুমিয়ে এত রাতে চিৎকার কিসের? আর কোনো আওয়াজ যেন না শুনি। আমি তো আম্মুর কথাগুলো শুনে লজ্জায় মোহনিমুড়ি অবস্থা। তৃতীয় মনে হয় লজ্জা পেয়েছে। এই যে এবার তো আমাকে ছাড়েন। আগে দেখুন তেলাপোকা চলে গিয়েছে কিনা। আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম একটা তেলাপোকা বালিশের চেপা চুপ করে আছে। আমি মনে মনে ভাবছি, তেলাপোকা তুমি মহান। কই, কোথাও তো কোনো তেলাপোকা নেই। শুধু শুধু ভয় পাচ্ছেন। ছাড়ুন আমাকে। তৃতীয় আমাকে ছেড়ে দিয়ে, সত্যি নেই তো? না নেই, এবার গিয়ে ঘুমান। আর তেলাপোকা দেখে মেয়েদের তো ভয় কেন হয় জানি না আমি। আপনি যদি মেয়ে হতেন তাহলে ঠিক বুঝতেন। তাক, আমার তো মেয়ে হওয়া লাগবে না। তাড়াতাড়ি ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন প্লিজ। তিথি উঠে আবার খাটে গেল। একটু পর আবার, আল্লাহ গো, বাঁচাও গো আমাকে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। বলি আবার আমাকে এসে জড়িয়ে ধরলো। এবারও রুমের বাইরে আম্মুর আগমন। জাহিদ, কি হচ্ছে এসব? মেয়েটাকে একটু শান্তি মতো ঘুমাতেও দিবি না নাকি? আর একবার কোনো শব্দ আসলে তোর বউকে কিন্তু নিয়ে তোর বোনের রুমে দিয়ে আসবো। এই আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আপনার জন্য আম্মুর কাছে আমার কথা শুনতে হচ্ছে। ছাড়েন আমাকে। এই না, আমাকে ছাড়বেন না, আমার খুব ভয় করছে, প্লিজ তেলাপোকা আমার সামনে থেকে তাড়িয়ে দিন। দূর, মাইয়া মানুষের ঢং দেখলে আর বাঁচি না। ছাড়ুন আমাকে, আমি দেখছি কি করা যায়। এরপর খাটের উপরে গিয়ে তেলাপোকাটা দৌড়ে জানালা দিয়ে ফেলে দিলাম। তিথি চোখ বন্ধ করে নিল ভয়ে। যান এবার সোজা ঘুমাতে, আর বিরক্ত করবেন না প্লিজ। একটা কথা বলবো? কি কথা? রাগ করবেন না তো আবার? এত ঢং না করে বলেন তো। আমার না খুব ভয় করছে, আজকের রাতটা আপনার সাথে ঘুমাই প্লিজ। এই মেয়ের কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। মায়া কই কি? জুয়ান একটা মায়া নাকি আমার সাথে ঘুমাবে? বাবা যায় ব্যাপারটা। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বাচ্চা মানুষ নাকি যে আমার সাথে ঘুমাবেন? ফিটার খান। দেখেন, আপনাদের বাসায় তেলাপোকা আছে, আর তেলাপোকা আমি খুব ভয় পাই। আজকে রাতে আমার একা একা ঘুম আসবে না। এরপর যদি আবার চিৎকার দিই তাহলে আম্মু আসলে তো আমাকে বকা দিবেন। 1 মিনিট, আমার আম্মু আবার আপনার আম্মু হলো কবে থেকে? আমার তো কেউ নেই, এখন থেকে উনি আমার আম্মু। আচ্ছা আচ্ছা, কান্না করতে হবে না, বললেন সমস্যা নেই। ধন্যবাদ। বলি আমার পাশে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লো। এই করেন কি? এখানে ঘুমাচ্ছেন কেন? আপনি কি আমাকে মেরে ফেলতে চান নাকি? এ মা, আমি আপনাকে মারতে যাব কেন? ন্যাকামি হচ্ছে তাই না? জানেন না একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে কখনো একসাথে রাত কাটাতে পারে না? আপনার সমস্যা না হলে আমার সমস্যা হবে। আপনার আবার কি সমস্যা হবে? সেটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে তো আমি বেঁচে যেতাম। এত কথা বাদ, আপনি কাটে গিয়ে ঘুমান। তিথি এবার কান্না করা শুরু করে দিয়েছে। আমি ওর মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, এই করেন কি? পাগল নাকি? আম্মু আবার সোজা খলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এত কথা জানি না, আমি এক্ষুনি ঘুমাবো। তাহলে আমি কাটে গিয়ে ঘুমাই। তাহলে আমিও আসবো। বুঝতে পারছেন না কেন? আমরা অবিবাহিত, একসাথে থাকলে যদি কিছু একটা হয়ে যায়? কি হবে? নাটক করেন নাকি? বাচ্চা মানুষ কিছু বোঝেন না? ফিটের খান। দেখে তো মনে হচ্ছে আজকে বিয়ে দিলে সামনের বছরই মা ডাক শুনতে পারবেন 1 ডজন। এগুলো কি বলছেন? আমার লজ্জা পায় না বুঝি? ওরে, এগুলো শুনতে শরম লাগে, আর একসাথে ঘুমাতে শরম করছে না? দেখেন, আমার বিপদের সময় আপনি এভাবে আমার সাথে বাজে ব্যবহার করতে পারেন না। ওহ তেরি, আমি আবার বাজে ব্যবহার করলাম কখন? আপনার ভালোর জন্য বলছিলাম, ভালো লাগে না। আচ্ছা খাটে আসেন, আমিও সেখানে ঘুমাবো। পরে কিছু হলে জাহেদের জন্য দায়ী না। আচ্ছা দেখা যাবে, এখন ঘুমাতে দিন। এই বলে তিথি কাটে এসে আমার পাশে শুয়ে পড়লো। আমিও শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বাস করেন ভাই, যা দেখলাম তা দেখে আমি শিহরিত। দেখলাম তিথি আমাকে কোলবালিশ বানিয়ে শুয়ে আছে, আর আমিও 1 পা
তার পায়ের উপর দিয়ে শুয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা কোনো কথা হলো? আমার তো বুকটা দুপুক দুপুক করা শুরু করে দিয়েছে। এমন একটা কিউট মেয়ে যদি একই বিছানায় শুয়ে থাকে তাহলে নিজে কীভাবে কন্ট্রোল করি? আমি দিদির মুখের দিকে একবার তাকালাম, কি নিষ্পাপ মায়াবী চেহারা। তার নাকের গরম নিঃশ্বাস পর্যন্ত আমার মুখে পড়ছে। তার মুখের সামনে কিছু চুল এলোমেলো হয়ে আছে। হাত দিয়ে তার চুলগুলো আবার আগের জায়গাতে নিয়ে রাখলাম। একদম পরীর মতো দেখতে, এতটাই কাছে যে তার ঠোঁট আর আমার ঠোঁটের দূরত্ব 1 ইঞ্চির মতো হবে হয়তো। দূর, যা হবে। কপালে বিয়ের আগে আলতো করে একটা লিপ কিস করে ফেললাম। এরপর চুপ করে শুয়ে পড়লাম। সকাল 8টায় আবার ঘুম ভাঙলো, কেমন যেন একটা পিঁপড়ার কামড়ের ব্যথায়। আমি সেখানে একটা চোর মারতে যাব, ঠিক তখনই কেউ একজন ধাক্কা দিয়ে বলল। আয় যে মিস্টার, ঘুম হয়েছে? আমি লাফ দিয়ে উঠে পড়লাম। কে কে? আমি ভূত না, আরে আমি। ও আচ্ছা, আপনি? তা কি হয়েছে, তো চিল্লাচ্ছেন কেন? বেলা তো অনেক হয়েছে, ফ্রেশ হয়ে নিন। নাস্তা করবেন না? কয়টা বাজে? 8টার বেশি বাজে। কি 8টার উপরে বাজে? ও মাই গড, সরেন তাড়াতাড়ি। আমি খাট থেকে নামতেই যাব, তোকে নিয়ে আবার তিতি বলে উঠল। এই, আপনি লিপস্টিক দেন বুঝি? কেন? না, ইয়ে মানে এ তো ইয়ে মানে না করে যা বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন। মানে আপনার ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে তো, তাই বললাম। এই যা, শালার মায়া মানুষের ঠোঁটের মধ্যে কি যে ছাইপাশ দেয় না, চুরি করতে গেলে ধরা খেতে হয়। না মানে আমি ওগুলো দিই নাই। তাহলে এটা আসলো কিভাবে? সেটা আপনার ঠোঁটের লিপস্টিকে জিজ্ঞেস করুন। বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। তিথি মনে মনে ভাবছে, আমার ঠোঁটের লিপস্টিককে কেন জিজ্ঞাসা করব? তার মানে ওটা আমার ঠোঁটের লিপস্টিক, মানে সে আমাকে। ও মা গো, আমার কি হয়ে গেল গো, ও মা। ওয়াশরুমে ভালো মতোই আরামসে গোসল করছিলাম, কিন্তু তিতির কান্নার শব্দে সব জলে ডুবে গেল। তাড়াতাড়ি করে কোনো রকম গোসল করে তাওয়াল পেঁচিয়ে রুমে আসলাম। এ কি হয়েছে আপনার, এত চিল্লাচ্ছেন কেন? আপনি কাল রাতে আমার সাথে কি কি করেছেন? কই, কিছুই তো করি নাই। তাহলে আমার ঠোঁটের লিপস্টিক আপনার কাছে গেল কিভাবে? কি আর বলবো দুঃখের কথা, সাবান দিয়ে ধুইলেও যায় না এই মনের ব্যথা। তার মানে কি? কালকে রাতে আপনাকে কতবার করে বললাম আমার সাথে ঘুমাবেন না, আপনি শুনলেন না। তবে আমি কিছু করি নাই, যা করেছেন আপনি করেছেন। আমি কি করেছি? আমাকে কুলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তারপর কি নির্যাতনটাই নাই করলেন। আমি একটা ভদ্র ছেলে বলে সব নির্যাতন মুখ বুঝে সহ্য করে নিয়েছিলাম। আমি তো ঘুম থেকে উঠতে আয়নাতে তাকিয়ে দেখি আমার টোটে 12টা বেজে গেছে। সরি, তাছাড়া আর কিছু তো হয়নি। জি না, এখন যান গোসল করে আসুন। আম্মু রুমে চলে আসলো বলে। কিন্তু আমার তো কোনো জামা কাপড় নেই। এই যে দেখেন, আম্মু কালকে রাতে যাওয়ার আগে এগুলো আপনার জন্য কালকে রাতে দিয়ে গিয়েছিল, এগুলো পরেন। ও, আমার তো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর দিতে ওয়াশরুমে চলে গেল। আমিও প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিয়েছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে অফিসে। আমি রেডি হয়ে বসে আছি আর তিথি একটু পর বের হলো। আমি তো তিথিকে দেখে আবারও ক্রাশ খেলাম। ভেবেছিলাম কালকে মেকআপ মারা ছিল বলে হয়তো সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন দেখছি এই মেয়ে সত্যি সত্যি অনেক সুন্দর। এইভাবে কি দেখছেন? দেখছি না, ভাবছি কতক্ষণ লাগে আপনার গোসল করতে। তাড়াতাড়ি চলেন, অনেক সময় হয়েছে, নিচে যেতে হবে। চলেন। এরপর আমি আর তিথি সিঁড়ি বেয়ে নিচে নামছি। আব্বু আর আম্মু টেবিলে বসে আছে। এসব কেমনটা লাগে, বিয়ে না করে বই পেলাম। আজকালকার পোলারা কত রকম ফোন দিয়ে নিয়ে বাপ মারে বোঝায়, কিন্তু বাপ মা তো কিছুই বোঝে না পোলারা যে বড় হয়ে গেছে। আর আমি বিয়ের কথা বলার আগেই বউ আমার কাছে চলে এসেছে। বাহ জাহিদ বাহ, তোর কপাল লাখে একটা। কথাগুলো ভাবতে ভাবতে নিচে গিয়ে চেয়ারে বসলাম। তিথি আমার পাশের চেয়ারে বসলো। কি না বাপ, ঘুম ভাঙলো তাহলে? না ইয়ে মানে, থাক, আর ন্যাকামো সাজা লাগবে না। নাস্তা করে নে, বিকালে তোদের জন্য মার্কেট করতে হবে, তাই বিকালে তোকে যেন মার্কেটে পাই। কিন্তু আম্মু, কথাটা শেষ না করতেই আব্বু বলে উঠল। তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। বিকেলে তোর আম্মুর সাথে বৌমাকে নিয়ে যাবি তো যাবি, এটাই শেষ কথা। আর আমার কথা না শুনলে এর পরিণতি কি হতে পারে সেটা আবার নতুন করে বলে দেওয়া লাগবে না আশা করছি। আমি ডুব গেলে বললাম, না আব্বু, আমি সময়ের 10 মিনিট আগে চলে আসব। কারণ আব্বুর একটা আজব মায়ের আছে, সেটা হলো নিম পাতার রস 2 গ্লাস খেতে হবে। এর থেকে ভালো হতো 2 দিন না খেতে দিলেও ভালো হতো।
তা বৌমা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আম্মু, আমার কোনো সমস্যা হচ্ছে না। তা ঠিক মতো খাচ্ছ না কেন? শরমের কিছু নেই, যা হওয়ার হয়েছে। এখন আর এগুলো ভেবে লাভ নেই। তোমাদের নতুন করে আবার বিয়ে দিব ধুমধাম করে। তিথি মাথা নাড়িয়ে হেসুচক জবাব দিল। এদিকে আমার প্রাণ যা যে অবস্থা, একটা অচেনা মেয়েকে হুট করে বিয়ে। উফ, আর ভেবে কাজ নেই, যা হবার হবে। এখন কে অফিসে যায়? খাওয়া শেষ, সবাই ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। আমি আর দেরি না করে ব্যাগটা হাতে নিয়ে যে বাইরে পা বাড়ালাম। তিথি পিছন থেকে ডাক দিল। এই যে শুনছেন? আমি পিছনে ফিরে তাকিয়ে বললাম, কী হয়েছে বলুন। সাবধানে যাবেন, আর বিকালে সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আব্বু আর আম্মু তো আমার আর তিথির কথাগুলো শুনে অনেক খুশি হয়েছে বলে মনে হচ্ছে। এরপর আমি বাইরে এসে গাড়িতে বসে চলে গেলাম অফিসে। অফিসে যেতে যেতে আপনাদের আমার কোম্পানির বিবরণটা দিয়ে নেই। এই কোম্পানিটা বাংলাদেশের টপ 10-এর মধ্যে প্রথম স্থানে আছে। JCL কোম্পানি আমার আব্বুর হাত ধরে পথ চলা শুরু করলেও এখন এর দায়িত্ব আমার উপরে। আজকে অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সেটা যেভাবেই হোক সম্পন্ন করতে হবে। তাহলে 5,000 কোটি টাকার প্রজেক্টটা আমাদের হাতে আসবে। এই প্রজেক্ট অনেক কোম্পানি নিতে চেয়েছিল, তবে কেউ পায়নি। আজকে বায়াররা আমাদের সাথে মিটিং করবে। দেখতে দেখতে অফিসের সামনে চলে আসলাম। দুজন বডিগার্ড আমার গাড়ির দরজা খুলে দিল, আর আমার পিএ এসে আমাকে সমস্ত মিটিংয়ের সব কিছু বুঝিয়ে দিল। এরপর লিফট দিয়ে 20 তলা চলে আসলাম। সবাই এসে হাজির, আমার জন্য অপেক্ষা করছে। মূলত এই কোম্পানিটা একটা ওষুধ কোম্পানি, আর আজকে ক্যান্সারের ওষুধ নিয়ে মিটিং হবে। আমি আমার সব কিছু বায়ারদের সাথে প্রেজেন্ট করলাম। সবাই বিদেশি বায়ার। আমার কথাগুলো তাদের পছন্দ হয়েছে বলে তো মনে হচ্ছে। সবাই করতালি দিল। এরপর একজন বায়ার বলল, We will work with you, but we have to prepare the medicines very soon. You will have 3 months. If you agree, then we are willing to sign the stamp. But if you can't send the medicine within 3 months, then we have to pay double the money. আমরা আপনার সাথে কাজ করব, তবে আমাদের খুব তাড়াতাড়ি ওষুধগুলো বানিয়ে দিতে হবে। আপনারা সময় পাবেন 3 মাস। যদি রাজি থাকেন তাহলে আমরা স্টেমে সাইন করতে রাজি আছি, তবে যদি 3 মাসের মধ্যে ওষুধ না পাঠাতে পারেন তাহলে আমাদেরকে দ্বিগুণ টাকা পরিশোধ করতে হবে। ওকে, আই এগ্রি। ইউ উইল গেট আই উইথিন 3 মান্থস। ঠিক আছে, আমি রাজি আছি। 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। আমার কথা শুনে বায়ার স্ট্যাম্প পেপারে সাইন করলো। এরপর সবার সাথে হ্যান্ডশেক করে বায়ারদের বিদায় দিয়ে আমার কেবিনে আসলাম। আজকে আমি অনেক খুশি। এই প্রজেক্টটির জন্য কত পরিশ্রম করেছি। এরই মধ্যে একটা কল চলে আসলো। সে দেখি আমার চিরশত্রু মারুফ সাহেব কল করেছে। ফোন রিসিভ করতেই অপাস থেকে, অভিনন্দন জাহিদ চৌধুরী। অনেক চেষ্টা করেও প্রজেক্টটা পেলাম না, তবে আমার শিকার কেড়ে নেওয়ার ফল তোমাকে ঠিক সময় বুঝিয়ে দিব। সমস্যা নেই, আমি প্রস্তুত আছি। দেখি আপনার দৌড় কত দূর। জাহিদ যা চায় তাই হয়। খেলা আপনি শুরু করেছেন, আর এর শেষ আমি করব। 3 মাসে পারবে তো ওষুধ পাঠাতে? মানে, কলটা কেটে গেল। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো মারুফ সাহেব। বাংলাদেশে যত রকমের অবৈধ ওষুধ ব্যবসা আছে সব তার মাধ্যমে চলে। আর আমার আব্বু একসময়ের বন্ধু ছিল। একসাথে দুজনই কোম্পানি চালায়। পরে আব্বু তার খারাপ কাজ জানার পর তার সাথে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেয়। এরপর থেকে শুরু শত্রু শত্রু খেলা। প্রথমে আব্বু ওদের সাথে না পারলেও পরে আমি ব্যবসায় নামার পর থেকে তাদের ব্যবসা ডাউন হতে থাকে। কথাগুলো ভাবছিলাম। একটু পর আমার পিএ নক করলো। পিএর নাম মিম। স্যার আসবো? ভিতরে আসো। স্যার, আপনার আশা তো পূর্ণ হলো, এখন নেক্সট প্ল্যান কি? আজকে অফিসের সবাইকে ছুটি দিয়ে দিন, আর সবাইকে বাড়তি টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দিন। বাকিটা পরে বলছি। ওকে স্যার। এরপর আমি কিছু ফাইল নিয়ে কাজ করছিলাম, এমন সময় ফোন বেজে উঠলো। তাকে দেখে আম্মু কল দিয়েছে। ফোন রিসিভ করতেই আম্মু বলল, জাহিদ শোন, আজকে মার্কেটে যাব না। কেন আম্মু? তোর বোন আসতে পারছে না তোর নানি বাড়ি থেকে। তোর বোন নাকি পেয়ারা গাছ থেকে পেয়ারা খেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। আসতে 7 দিন সময় লাগবে, আর সে না আসা পর্যন্ত কিছু কিনতে না করে দিয়েছে, না হলে বাড়িতে নাকি আগুন জ্বালিয়ে দিবে। তাই তোর বোন আসলেই বিয়ের মার্কেট হবে। আচ্ছা আম্মু, তুমি যা ভালো বুঝো। এরপর আমি ফোন কেটে দিলাম। যাক বাবা, টেনশন থেকে মুক্তি পেলাম। এখন যে করেই হোক তিথিকে তার মামাদের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অফিসের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কেবিন থেকে বাইরে এসে দেখি পুরো অফিস ফাঁকা, শুধু আমি আর আমার কিছু পরিচিত লোক ছাড়া।
মোট 10 জন। আমি সবার উদ্দেশ্যে বললাম, কি সবাই রেডি তো? সবাই একসাথে বলল, জি বস, আমরা প্রস্তুত আছি। ওকে তাহলে আমাদের গোপন রুমে চলে যাও। আমি কালকে তোমাদের থেকে বাকি রিপোর্ট নেব। এই কাজটি খুবই সতর্কের সাথে করবে, একটু ভুল হলেই সব শেষ। আপনি কিছু চিন্তা করবেন না বস, আমরা সব সামনে নিব। সবাই একসাথে বলল। এরপর আমি গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজায় কলিং বেল চাপ দিতে আম্মু দরজা খুলে দিল। দেখি তিথি সোফায় বসে টিভি দেখছে আর আব্বু খবরের কাগজ পড়ছে। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। আমার সাথে সাথে সবাই টেবিলে হাজির। কি ব্যাপার, তোমরা কেউ এখনো খাবার খাওনি? তোর জন্য অপেক্ষা করছিলাম, তোর বউ নাকি তোকে ছাড়া খাবে না। আমি তিথির দিকে তাকালাম। তিথি মাথা নিচু করে আছে, মনে হয় লজ্জা পেয়েছে। আচ্ছা বসে তাহলে সবাই। আম্মু, আমাকে চামচটা দিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই, আপনার প্লেটটা বাড়িয়ে দিন, আমি ভাত উঠিয়ে দিচ্ছি। আমি তো তিথির কাণ্ড কারখানা দেখে পুরাই সব। এই মেয়ে একদিন না যেতেই বাড়ির বউ হয়ে গিয়েছে। কি আর করার, পেটটা উঁচু করে ধরলাম। এরপর সবাই বসে খাওয়া দাওয়া শুরু করেছি, কিন্তু টেবিলের নিচ দিয়ে পায়ে কে যেন সুরসুরি দিচ্ছে। আমার তো আবার সেই লেভেলের সুরসুরি, তাই খাবারটা মুখের মধ্যে আটকে গেল। আমি তো কাশতে শুরু করেছি। পানি। আমার কাণ্ড কারখানা দেখে তিথি মিটমিটিয়ে হাসছে। তার মানে এটা তিথির কাজ। মায়া মানুষ আমার সাথে মজা। জাহিদ কি জিনিস সেটা তো আপনি জানেন না। সময় মতো এর প্রতিশোধ আমি নেব। কিরে জাহি, কি হয়েছে তোর? পানি দাও। আম্মু এক গ্লাস পানি আমাকে দিতেই আমি টকটক করে পানি খেয়ে ফেললাম। উফ, প্রাণটা বাসলো। তিথি তো সে কখন থেকে মুসকে মুসকে হাসছে। আমার তো তা দেখে মেজাজটাই গরম হয়ে গিয়েছে। আমার হলো মরণকাল, আর ওনার লাগছে মজার হাল। কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমার রুমে চলে আসলাম। একটু পর তিথি রুমে এসে হাজির। এখন কেমন লাগছে? সব ঠিক আছে তো? মজা নিচ্ছেন? আমি আবার মজা নিতে যাব কেন? না, আপনি তো আবার ফিটার খাওয়া মাইয়া মানুষ, কিছুই জানেন না। দেখুন, আপনার এই কথাটাই কিন্তু আমি মেনে নিতে পারবো না। আমি মোটেও ফিটের খাওয়া বাচ্চা না। তাহলে কি আপনি? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না চাই, শয়তানের নাতি আপনি। কি? আমি শয়তানের নাতি? তবে রে, দাঁড়ান। এই বলে তিথি আমাকে মারতে কাছে আসতে যেতেই তার এক পায়ের সাথে আরেক পায়ে বাড়িকে নিচে পড়তে যাবে। আমি ঠিক তখনই তাকে গিয়ে ধরলাম। কিন্তু দুঃখের কথা কি বলবো, মায়া মানুষ এত বাড়ি হয় কিভাবে। আমিও হাল সামলাতে না পেরে দুইজনের নিচে পড়ে গেলাম। এরপর ঘটনাটি আকস্মিক ঘটে যাওয়াতে দুজনের নিচে পড়ে ভাবছি কি হলো এটা। তিথি বলে উঠল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? হাতির মতো শরীর হলে আমি কি করব? কি? আমি হাতি? আপনি হাতি না, হাতির চেয়ে বাড়ি বস্তু। আমার কথা শুনে তিথির মুখ রাগে লাল হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। আমি হাতি হলে আপনি মশা, ফু দিলে উড়ে যাবেন। আমি মশা হলে আপনি জলহস্তি। আপনি মাছি। আপনি শাকচুন্নি। দাঁড়ান, এইবার এই শাকচুনি কিভাবে আপনার ঘাড় মটকায় দেখুন। এই বলে তিথি আমার গাড়ি এসে খামড় দিয়ে বসলো। আরে এটা কি করলেন ডাইনি মাইয়া? আমার গাড় কি সত্যি সত্যি মটকাবেন নাকি? আমাকে শাকচুনি বলার শাস্তি এটা। আপনি তো সাংঘাতিক মেয়ে। আমার গাড়ি তো মনে হয় আপনার 32 জাতের সবগুলো চাপ বসে গিয়েছে। বসলে বসুক, এটা হলো আপনার শাস্তি। আমি এবার উঠে গিয়ে আয়নাতে তাকিয়ে দেখলাম, সত্যি সত্যি শাকচুন্নি মাইয়া আমার গাড়ি 32টা দাঁত বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ তো আমাকে নিতে হবে, না হলে পুরুষ জাতি ছোটো হয়ে যাবে। ছেলেরা মেয়েদের কাছে কেন নিচে থাকবে? তাই আমি তিথির সামনে গিয়ে বললাম, আচ্ছা আপনার পিছনে ওটা কি দেখান তো। তিথি আর চোখে পেছনে তাকিয়ে বলল, কই কিছু না তো দেখছি না। ভালো করে দেখুন, তেলাপোকা দেখা যাচ্ছে মনে হয়। একথা বলতে দিয়ে আমাকে জড়িয়ে ধরতে দেরি হলো না। মনে মনে ভাবলাম প্ল্যানটা কাজে দিয়েছে। আমিও সুযোগ পেয়ে তার ঘাড়ে বসিয়ে দিলাম কামড়। তিথি তো কামড়কে চিল্লাতে শুরু করেছে। ও মারে, গেলাম গো গেলাম। এখন কেমন লাগে? হ্যাঁ, হিসাব সমান সমান। আমিও দেখে নেব। এটা বলেই খাটে গিয়ে বসে পড়ল। আমিও ব্যালকনি দিয়ে চলে আসলাম, ল্যাপটপটা হাতে করে নিয়ে। অনেক কাজ পড়ে আছে, সব কাজ শেষ করতে হবে। ফোনটা হাতে নিয়ে কল দিলাম একটা নাম্বারে। কাজ কত দূর? বস, আজকের মধ্যে 80% কমপ্লিট হয়ে যাবে, বাকিটা কালকের মধ্যেই পেয়ে যাবেন। গুড। তা ওই মেয়েটার সম্পূর্ণ বায়োডাটা ঠিক আছে তো?
100% ঠিক আছে। তবে বস, আপনি এখনও কেন কিছু করছেন না কেন? এখন সময় হয়নি, সময় হোক তখন সব কিছু এমনিতেই সামনে চলে আসবে। ওকে বস, আপনি যেভাবে চান সেভাবেই হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, আমার যে পার্সোনাল অ্যাপ আছে সেখানে আমি কিছু ডকুমেন্ট দিচ্ছি, সেগুলো চেক করো। এগুলো খুব সিক্রেট ফর্মুলা ক্যান্সারের ওষুধের জন্য। এগুলো হাতছাড়া হয়ে গেলে আমার সব শেষ, তাই খুব সাবধান। ওকে বস। এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার সিক্রেট মিশনের একজন ছিল, তার নাম নিশান। আস্তে আস্তে সবার পরিচয় পাবেন। এরপর আমি কাজ শেষ করে পিছনে ফিরতেই দিদিকে দেখলাম আমার কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে সে কি আমার কথাগুলো শুনতে পেয়েছে? কী ব্যাপার, আপনি এখানে কি করছেন? না মানে আসলে আমার ভয় করছিল, তাই আপনার সাথে আসলাম একটু গল্প করতে, কিন্তু আপনি মনে হয় ব্যস্ত, তাই চলে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, আমার কাজ শেষ, এখন আমি ফ্রি আছি, বলুন কি বলবেন। এভাবে এখানে গল্প ভালো জমে না, চলেন ছাদে গিয়ে আড্ডা দিই। আচ্ছা চলুন। আপনি যান, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। এরপর আমি ছাদে চলে আসলাম। মনে মনে ভাবছি তার মানে দিদি কিছু বুঝতে পারেনি। সিক্রেট বিষয়ে সিক্রেট তাকে বলো। মারুফ সাহেব শেষ কথাটা কি বলেছিল? 3 মাসের মধ্যে ওষুধ পাঠাতে পারবো কিনা। তার মানে আমি নিশ্চিত সে অনেক বড় কোনো গেম খেলবে আমাকে পথে নামার জন্য, কারণ এই প্রজেক্ট ফেল হলেই আমি রাস্তায় নেমে যাব। কথাগুলো ভাবতে ভাবতে তিথি কফি নিয়ে হাজির। তিথি আমাকে 1 কাপ কফির মগ বাড়িয়ে দিল। আমি কফির মগ হাতে নিয়ে একটা চুমুক দিলাম। বাহ, খুব ভালো কফি বানাতে পারেন তো আপনি। আমি সব কাজই পারি। ও তাই নাকি, ভালো। আপনার স্বামীর জন্য একটা ভালো খবর। কেন? কারণ বর্তমানে 95% মেয়ে রান্না পারে না, কোনো কাজ করতে চায় না, খালি খায় দায় ঘুমায় আর ফেসবুক চালায়। আমি বিশ্বাস করিনি এই কথাটা। বিশেষ না হলে আপনি আমার গল্পের পাঠিকাদের জিজ্ঞেস করেন, আমার পাঠিকারা রান্না করতে পারে না, শুধু খায় দায় আর ঘুমায় আর ফেসবুকে গল্প পড়তে আসে। আপনার পাঠিকারা এমন অলস? তা নয় তো কি। কিন্তু আমি অলস না, জানেন আজকে আম্মুর সাথে অনেক কাজ করেছি। আপনার জামা কাপড়গুলো আমি পরিষ্কার করেছি, এরপর আম্মুকে রান্নায় হেল্প করেছি। বাহ, আপনি তো অনেক কাজ করেছেন। আমার আবার কাজ না করলে ভালো লাগে না। ভালো। আচ্ছা এভাবে আর কতদিন থাকবেন? কোন বিষয়ে কথা বলছেন? এই যে এভাবে একসাথে এক রুমে থাকার কথা বলছি। বিয়ে না করে আপনি যদি আমার সাথে থাকছেন, এটা কি আসলে ঠিক হচ্ছে বলুন? এছাড়া আমার আর যে কোনো উপায় নেই। এখন আপনি যদি আমাকে ভোগ করতে চান তাও পারেন, কিন্তু আমি এখন কোথাও যেতে পারবো না। দিদির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, একটা চর বসিয়ে দিলাম। আমাকে কি আপনার সেরকম ছেলে মনে হয়? আমি আপনার ভালোর জন্য কথাটা বলছিলাম, আর আপনি এগুলো কি বলছেন? তিথি গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, এখন এই বাড়ি ছাড়া আমার যাওয়ার মতো কোনো রাস্তা নেই, তাহলে আমি কি বলবো বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকতে পারলে থাকুন, আমার কোনো সমস্যা নেই। আপনি সত্যি অনেক ভালো। হয়েছে, আর মলম দিতে হবে না, চলুন রুমে। এরপর আমি আর তিথি রুমে চলে আসলাম। রুমে এসে আমি নিচে চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। তিথি খাটের উপর থেকে বলে উঠল, এই যে শুনছেন? বলেন, শুনছি। আপনি নিচে না ঘুমিয়ে উপরে আসতে পারেন, আমার একা ঘুম আসবে না। আপনি তো অনেক জ্বালাচ্ছেন, চুপচাপ ঘুমান। একই কাটে অবিবাহিত ছেলে আর মেয়ে ঘুমাতে পারে না, পরে কি হতে কি হয়ে যাবে সব দোষ আমার উপরই পড়বে। কিচ্ছু হবে না, আমি জানি আপনি অনেক ভালো। না আসলে কিন্তু আজকেও আপনার গায়ে গিয়ে পড়বো। যদি তেলাপোকা দেখি তখন আমাকে কোনো দোষ দিতে পারবেন না। কি আর করার, বাধ্য হয়ে খাটে গিয়ে শুয়ে পড়লাম মাঝখানে কোলবালিশ দিয়ে। এবার ঘুমান আর আমাকে ঘুমাতে দিন। আপনি এমন কেন? কেমন আবার? আপনি অনেক আনরোমান্টিক একটা ছেলে। কে বললো আমি আনরোমান্টিক ছেলে? একটা মেয়ে আপনার পাশে আছে আর আপনি চুপচাপ ঘুমাবেন? তো কি করব, আপনাকে মাথায় নিয়ে আসবো নাকি? এই জন্যই তো আপনাকে আমি আনরোমান্টিক বললাম। যেই মেয়েকে আপনি বিয়ে করবেন না সেই মেয়ের জীবনই শেষ। সেটা বিয়ের পর আমার বউ ভালোভাবেই টের পাবে আমি কেমন। তবে আপনার সাথে রোমান্টিক হওয়ার কোনো ইচ্ছে আমার নেই, ঘুমান। একটু মাথাটা টিপে দিন না প্লিজ, আমার ঘুম আসছে না। কি, আমি আপনার মাথা টিপে দিতাম? আমি কি আপনার চাকর নাকি যে আপনার কথা মতো মাথা টিপে দিতাম? নিজের মাথা নিজে টিপে নিন। তাহলে আজকে আর আপনার ঘুমানো হচ্ছে না। দেখা যাবে। মুখে একটা বেসকি মেরে ঘুমিয়ে পড়লাম। সবেমাত্র ঘুমটা লেগে এসেছিল, ঠিক তখনই
মাত্র ঘুমের দেশে পাড়ি দিচ্ছিলাম, এমন সময় ব্যাঙ ডাকার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আরে এত রাতে ব্যাঙ আসলো কীভাবে? টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বোঝার চেষ্টা করছি ব্যাঙটা কোথায় আছে। কাঠের নিচে তাকালাম, নাই। কাটতে করে বেলকনিতে গিয়ে দেখলাম না, এখানেও তো নেই। একটু পর আবার আওয়াজ, শব্দটা আমার বিছানা থেকে আসছে মনে হচ্ছে। কাঠের সামনে আসতে দেখি, আরে এই ব্যাঙ তো যে সে ব্যাঙ নয়, এই যে দেখি মায়া ব্যাঙ। আমার ঘুমের 12টা বাজে, কি মনে সুখে গ্যাঙ্গর করে নাক ডেকে যাচ্ছে। দাঁড়ান, আপনার নাকটাকে আমি বের করছি। ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে এসে দিলাম শাকচুন্নির মুখে। তিথি লাফ দিয়ে উঠে দেখে তার সারা শরীর ভিজে মাখো মাখো হয়ে গিয়েছে। এটা কি করলেন আপনি? যা করেছি তা খুব কমই হয়ে গেছে, পারলে আরও বেশি কিছু করতাম। মানে কি? আপনাদের বাসায় আছি বলে আমার সাথে এমন ব্যবহার করবেন? এই হলো আপনার ব্যাঙের মতো নাক ডাকার শাস্তি। আপনাকে আমি আগেই বলেছি যে আমার মাথাটা টিপে দেন, দিলেন না তো। আমার মাথা ব্যথা করলে ঘুমের মধ্যে অটোমেটিক নাক ডাকা শুরু হয়ে যায়। এটা আবার কেমন রোগ? বাপের জন্ম তো এমন রোগের কথা শুনিনি। এখন তো শুনলেন, কিন্তু এখন তো পুরো খাট ভিজে গিয়েছে, সাথে আমিও। যান ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে বিছানা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই বলে তিথি আমার কাছ থেকে বালতিটা হাতে করে নিয়ে ওয়াশরুমে চলে গেল, আর আমি এদিকে নিচে বিছানা করতে ব্যস্ত হয়ে পড়লাম। একটু পর তিথি আমার পিছনে এসে বলল, এই যে শুনছেন? আমি তিথির দিকে তাকাতেই সে এক বালতি পানি আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এইবার হিসাব সমান সমান। এই শাকচুন্নি মায়া মানুষ, এটা কি করলেন? আমাকে যা করেছেন আমিও তাই করেছি। আচ্ছা ঠিক আছে, এবার রুম পরিষ্কার করুন। সাথে আপনিও করুন। দুইজন মিলে রুম পরিষ্কার করলাম, এরপর ফ্রেশ হয়ে আসলাম, আর তৃতীয় ড্রেস পরিবর্তন করে আসলো। এরপর ঘুমিয়ে পড়লাম দুজনে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকে দেখি পেপসোডেন্ট শেষ, নতুন একটা নিয়ে আসতে হবে আলমারি থেকে। যেই না আমি ওয়াশরুম থেকে বের হয়ে কার্ডের দিকে তাকিয়েছি, দেখি তিথি আমার ফোন নিয়ে কী করছে। আপনি আমার ফোন নিয়ে কি করছেন? তিথি মনে হয় আমাকে দেখার জন্য মোটর প্রস্তুত ছিল না, সে আমতা আমতা করে বলল, না মানে আসলে আপনার নাম্বারটা নেওয়ার চেষ্টা করছিলাম। কেন? আপনি অফিসে থাকেন আর আমি সারাদিন বাসায় থাকি, একা একা এখানে বোরিং লাগে, তাই ভেবেছিলাম আপনার নাম্বারটা নিয়ে আমি আপনাকে কল দিয়ে চমকিয়ে দিব। নাম্বার নেওয়া দরকার পড়লে আপনি তো টেবিলের পাশে পড়ে থাকা কার্ডটা থেকে নাম্বারটা নিতে পারতেন। ও তাই তো, আমার একদম মনে ছিল না, কি বোকা আমি। তার নাম্বার কি ফোন থেকে নিতে পেরেছেন? না, আপনার ফোনে কি লক দিয়েছেন? এর কিছু তো মাথায় আসছে না। আমি একটু মুচকে হাসলাম, আপনার এতে কিছু বুঝতে হবে না, আর আমার ফোন আর যেন আপনাকে ধরতে না দেখি। ইস, কি এমন লাখ টাকার ফোন যে ধরতে পারবো না? আপনার থেকেও দামি ফোন আমি ব্যবহার করেছি, বুঝলেন? ও তাই নাকি? ভালো, আমার এত দামি ফোন ব্যবহার করার কোনো দরকার নেই। কথাটা বলি তিথির কাছ থেকে ফোনটা নিয়ে আমার ব্যাগকে রেখে আলমারি থেকে পেপসোডেন্ট নিয়ে আবারও ওয়াশরুমে চলে গেলাম। 10 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে আসলাম, এরপর তিথি চলে গেল ওয়াশরুমে। খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে আসলাম। আমার কেবিনে এসে মিমকে কল করে আমার কেবিনে আসতে বললাম। ভিতরে আসতে পারি স্যার? আসো। জি স্যার, বলুন কি করতে হবে আমাকে? তুমি আমার সাথে আসো আমাদের গোপন কক্ষে, দেখি সবাই কতটুকু কাজ করছে। ওকে স্যার, চলুন তাহলে। এরপর আমি আর মিম চলে আসলাম আমাদের গোপন কক্ষে। বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এটা একটা সিক্রেট রুম হতে পারে। এরপর একের পর এক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। 3 জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ করে এরপর ফাইনাল দরজায় আসার পর এখানে চোখের লেন্স থেকে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর দরজা খুলে গেল। আমি আর মিম ভিতরে প্রবেশ করলাম, সবাই কাজ করছে। আমি ভিতরে আসাতে সবাই কাজ বন্ধ করে আমার দিকে তাকালো। আমি সবার উদ্দেশ্যে বললাম, সবার কী অবস্থা? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই একসাথে বলল, আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। গুড। তা নিশান, কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে? বস, সব কাজ শেষ, আপনি একটু চেক করে দেখতে পারেন। এরপর আমি সব কিছু একটা করে চেক করে দেখলাম। বাহ, সবাই খুব ভালো কাজ করেছ। আমি সবার কাজে অনেক খুশি হয়েছি। এখন এই ফর্মুলাটা তাড়াতাড়ি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বস, এই নিন ডকুমেন্ট। আমি নিশানের কাছ থেকে ফাইলগুলো নিয়ে সবার সাথে আরও কিছু কথা বলে মিমকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসলাম।
এখন আমার গন্তব্যস্থান ফ্যাক্টরিতে। মিমকে বললাম, তুমি অফিসের দিকটা সামলাও, আমি ফ্যাক্টরিতে গিয়ে এগুলো দিয়ে আসি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর আমি গাড়ি বের করে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে আমার সিক্রেট রুমে থাকা সবার পরিচয়গুলো দিয়ে ফেলি। যারা কাজ করে তাদের মধ্যে 6 জন ছেলে আর 4 জন মেয়ে। নিশান, সাব্বির, রনি, সিস্টিম, নাজমুল, রাকিব, পায়েল, তানিয়া, বর্ষা ও সাদিয়া। এরা সবাই প্রায় সব ধরনের কাজ করতে পারে। হ্যাকিং থেকে শুরু করে সব কাজ তারা করতে পারে। সবাই বিশেষ বিশেষ কাজে পারদর্শী। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা হ্যাকার। আমাকে উপরে ওঠানোর চাবিকাঠি মূলত তাদের হাত ধরেই। কথাগুলো বলতে বলতে শহরের রাস্তা শেষ করে গ্রামের রাস্তা ধরলাম। আব্বু ফ্যাক্টরিটা একটু শহর থেকে দূরে করেছিলাম, তাই গ্রামের রাস্তা ধরতে হলো। রাস্তার 2 ধারে বন জঙ্গলে ঘেরা। এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছে বলে কোনো সমস্যা হচ্ছে না। হঠাৎ মাঝ রাস্তায় 2টা বড় বড় গাছ এপার থেকে অপার পর্যন্ত পরে থাকতে দেখে গাড়িটা ব্রেক করলাম। রাস্তার মধ্যে এভাবে গাছ পড়ে আছে, এর মানে কি? আমি গাড়ি থেকে বের হলাম বিষয়টা বোঝার জন্য। সামনে দাঁড়াতেই 7 থেকে 8 জন ছেলে আমার থেকে কয়েক গজ দূরে আমার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। আমি তাদের উদ্দেশ্যে বললাম, ভাই কী সমস্যা আপনাদের? রাস্তা বন্ধ করে রেখেছেন কেন? তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, তোকে এখানে পুঁতে ফেলবো বলে রাস্তা বন্ধ করে রেখেছি। আমি সবার দিকে ভালো করে দেখালাম। সবার হাতে চাপাতি, ছুরি, পিস্তল, হকিস্টিক আছে। 2 জন ছেলে হকিস্টিক হাতে নিয়ে আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমি আমার পকেট থেকে হ্যান্ডস্টিকটা বের করে টিপ দিতেই বড় হয়ে গেল। আমাকে মারতে আসা 2 জন আমাকে বাড়ি মারার আগে তাদেরকে মারতে শুয়ে দিলাম। আরেকজন আসলো ছুরি নিয়ে, তার গাড়ি একটা বাড়ি মারতেই সেও নিচে পড়ে গেল। এরপর যার হাতে পিস্তল ছিল সে আমাকে তাক করে গুলি করতেই আমি লাফ দিয়ে গাছের পিছনে আশ্রয় নিলাম। এরপর পায়ের মধ্যে রাখা ছোটো মিনি পিস্তলটা বের করে তাদের উপর নিশানা করে একে একে সবগুলোকে জখম করে ফেললাম। একজনের কাছে গিয়ে তার মাথায় পিস্তল টেকিয়ে বললাম, বল তোদের কে পাঠিয়েছে? আমি জানি না। শেষবারের মতো বলছি, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে বল, নাহলে পিস্তলের সবগুলো গুলি তার মাথা ফুটো করে দিবে। বলছি আমাদের মারুফ সাহেব পাঠিয়েছে। কিন্তু কেন পাঠিয়েছে? আপনাকে মেরে আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো নেওয়ার জন্য। আমি তাকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করতে সে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর হাসপাতালে কল করে জানিয়ে দিলাম এখানে কিছু আহত লোক আছে, তাদের নিয়ে যাওয়ার জন্য। গাছ 2টা রাস্তা থেকে সরিয়ে আবার রওনা দিলাম ফ্যাক্টরির উদ্দেশ্যে। মনে মনে ভাবছি আমার ইনফরমেশনগুলো কে মারুফ সাহেবকে দিচ্ছে। কিছু একটা তো হচ্ছে আমার চোখের আড়ালে, যেটা আমাকে বের করতেই হবে। ফ্যাক্টরিতে চলে আসলাম, সব কিছু ম্যানেজারকে বুঝিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু খাবার রেডি করো, আমার খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম তিতিকে চোখে পড়ছে না, তাই আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তিতিকে দেখছি না যে, সে কোথায়? কেন, তোকে বলেনি তার নাকি খুব দরকারি কাজ আছে, সেখানে গিয়েছে। তা কখন গিয়েছে? গিয়েছে তো প্রায় 4-5 ঘন্টার মতো হবে, এখনই চলে আসবে হয়তো। আমি আর কিছু বললাম না, নিজের মতো করে খাওয়া শেষ করলাম। এরপর ফ্রেশ হয়ে সোজা রুমে চলে আসলাম। রাত 8টা বাজে, তিতি এখনও বাসায় আসছে না। ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, তিতিকে আসলেই সমস্যা পড়েছে নাকি সব সাজানো নাটক? কথাগুলো ভাবতে ভাবতে দরজায় কারোর ছায়ামূর্তি বেশি আসলো। এটা আর কেউ না, তিতি। তা এত রাত পর্যন্ত কোথায় গিয়েছিলেন আর আমাকে বলে যাননি কেন? আমি গিয়েছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট ঠিক করার জন্য। আপনি সারাদিন ব্যস্ত থাকেন, তাই আর আপনাকে কিছু বলতে সাহস পাইনি। তাই বলে এভাবে না বলে চলে যাবেন? জানেন কতটা টেনশন করছিলাম আপনার জন্য। কিসের টেনশন করছিলেন? মনে করছিলাম আপনি আবার মাফিয়া কিংয়ের হাতে ধরা পড়ে গেলেন নাকি। ধরা পড়ে গেলে সেটা তো আপনার জন্যই ভালো হবে, আপনাকে আর আমায় নিয়ে ঝামেলা পোহাতে হবে না। তিতির কথাটা মনে হলো আমার বুকের মধ্যে ফুটো করে দিয়েছে। হঠাৎ করে তিতির জন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। এটা হারানোর ভয়। তবে আমি কি তিতিকে ভালোবাসতে শুরু করে দিয়েছি? আচ্ছা, বাদ দিন এসব। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে আসুন। আজকে আমি খুব ক্লান্ত, তাই আমি ঘুমিয়ে পড়ছি। এরপর তিতি ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর আমি সোজা খাটে গিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। রাত 3টার দিকে আচমকা আমার ঘুমটা ভেঙে গেল কারো হাতের স্পর্শে। তবে আমি চোখ বন্ধ করে আছি, অনুভব করছি তিতি আমার মাথা টিপে দিচ্ছে। ঘুম ভেঙে গিয়েছে সেটা খারাপ লাগলেও তিতি মাথা টিপে দেওয়াতে ভালোই লাগছে। এরপর শুনতে পেলাম তিতি বলছে, আই যে মিস্টার জাহিদ, খুব তো বড় বড় কথা বলেন।
আপনি এটা পারেন সেটা পারেন, আপনি যে কিভাবে অফিস সামলান সেটাই আমার মাথায় ঢুকছে না। আমার মনের রাজ্যে আপনার মতো একজন রাজকুমারকে সবসময় খুঁজে বেড়াতো। আজকে এতটা সামনে পেয়েও ধরার মতো সাহস হচ্ছিল না। তবে আজকে সাহস করে আপনার মাথায় হাত রেখেই ফেললাম। আমি আপনার মতো এতটাও ভীতু নই। পাশে একটা সুন্দরী মেয়ে থাকতেও কিভাবে যে আপনার চোখে ঘুম চলে আসে সেটাই বুঝতে পারছি না। তবে আমি আপনাকে মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জানি না সামনে কখনো বলতে পারবো কি না, তবে আপনাকে ছাড়া কাউকে জীবনে জড়াবো না। এরপর তিথি যে কাজটা করলো সেটার জন্য আমি মোটর প্রস্তুত ছিলাম না। তিথি আমার গাড়ি আলতো করে একটা কিস দিল, এরপর ঘুমিয়ে গেল বলেই মনে হচ্ছে। তার মানে তিথিও আমাকে ভালোবাসে। এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 7 দিন পার হয়ে গিয়েছে। আমি অফিসে কাজ করছি আমার কেবিনে, তখনই ফোনটা বেজে উঠলো। তাকে দেখে তিথি কল দিয়েছে। আমি কাজে ব্যস্ত থাকাতে কলটা কেটে দিলাম। তিথি কল দিয়ে যাচ্ছে, ফোন অফ করে রাখলাম। 1 ঘন্টা পর ফোন চালু করতে একটু পর আবার কল। এইবার ফোন রিসিভ করলাম। তিথিকে 2-1টা জারি দিয়ে বললাম, কেননা সে কি বুঝতে পারে না যে কল কেটে দেওয়া মানে হচ্ছে আমি ব্যস্ত আছি। আচ্ছা আপনার কি? কথাটা শেষ করতে না দিয়ে তিথি বলে উঠল, দেখেন আপনার কাজ বাদ দিন আর তাড়াতাড়ি বাস স্টেশনে যান। কেন? সেখানে গিয়ে আমি কি করব? আপনার ছোট বোন নিধি বাস স্টেশনে 1 ঘন্টার উপরে হলো আপনার জন্য অপেক্ষা করছে। কি? নিধি নানু বাড়ির থেকে ফিরছে, একথা আমাকে আরও আগে জানাবেন না? সেই কখন থেকে ফোন দিয়েই যাচ্ছি, আপনি তো আমার ফোনই ধরছেন না, তার উপরে আবার ফোন অফ আপনার। এখন তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কল কেটে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হলাম বাস স্টেশনে। আল্লাহ জানে কী ঘটবে। সে রাগী বোন আমার। আজকে আমি শেষ। 10 নম্বর মহাবিপদ সংকেত। একেবারে নার্গিস, বিলকিস, মহাসিন, আয়লা, সিডর যা আছে সব আজকে আগমন করবে একটু পর। আমি বাস স্টেশনে গাড়িটা পার্কিং সাইডে রেখে সোজা চলে গেলাম দোকানে, কারণ জানি বোনকে কীভাবে রাগ ভাঙাতে হবে। দোকান থেকে 1 বক্স চকলেট কিনে সেটা লুকিয়ে রেখে নিধিকে খুঁজতে লাগলাম। সামনে একটা বেঞ্চে বসে আছে নিধি, নিজের ওড়নাটা একপাশে হাত দিয়ে টানছে। তার মানে রাগ 500 ডিগ্রিতে আছে। আমি সোজা নিধির সামনে গিয়ে নিধিকে ডাক দিতেই নিধি আমার দিকে তাকালো। বোন আমার তেলে ভাজা বেগুনের মতো আগুন হয়ে আছে রেখে, সেটা তার চেহারা দেখে বুঝতে পারলাম। সোজা নিধির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর বললাম, সরি বোন আমার, রাগ করে না, আর এমন ভুল হবে না। কে তুই? সে কি রে, আমাকে চিনতে পারলে না? আমি না তোর ভাই হই? আমার কোনো ভাই নেই, যে ছিল সে একটু আগে মারা গিয়েছে। শেষমেশ তুই তোর ভাইকে মেরে ফেললি? যা করেছি বেশ করেছি, শুধু একবার বাসায় যাই তখন বুঝবি। আমি আব্বুকে বলে তোকে যদি নিম পাতার শরবত না খাইয়েছি তাহলে আমার নাম নিধি না। বোন আমার এভাবে বলিস না, তোর ভাই হার্ট অ্যাটাক করবে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রাখ তোর সারপ্রাইজ, আমাকে কিছুতেই ফুলাতে পারবি না। তাহলে এই 1 বক্স চকলেটগুলো আমি একাই খেয়ে ফেলি, কি বলিস? এইটা কিন্তু ঠিক করছিস না ভাইয়া, দে আমার চকলেট। সে কি রে, তুই না বললি তোর কিছু লাগবে না? আমি জানতাম তুই আমার রাগ ভোলানোর জন্য চকলেট নিয়ে আসবি। রাগ কমে গেলেও নিম পাতার রস তোকে খাইয়েই ছাড়ব। আচ্ছা যা করার করিস, আগে বাসায় চল, অনেক লেট হয়ে গেছে। আম্মু টেনশন করবে তোকে বাসায় না নিয়ে গেলে। আগে চকলেট দে, তা না হলে আমি 1 পাও বাড়াবো না। এই নে বোন, এইবার তো গাড়িতে ওঠ। আচ্ছা চল। এরপর নিধিকে নিয়ে গাড়িতে করে বাসায় চলে আসলাম। যাক বাবা, কোনো রকমের শান্ত করে গিয়েছে। বাসায় এসে কলিং বেল চাপ দিদি তিথি এসে দরজা খুলে দিল। নিধি তো তিথিকে দেখেই অবাক। ভাবি কেমন আছো? ভালো আছি, আর তুমি কেমন আছো? এই কয়েকদিন একদম ভালো ছিলাম না, কিন্তু এখন বাসায় এসে গিয়েছি, এই জন্য এখন পুরোপুরি ভালো আছি। ও আচ্ছা, ঠিক আছে, বাইরে না দাঁড়িয়ে ভিতরে এসো। এরপর আমি আর নিধি ভিতরে প্রবেশ করলাম। নিধি আমার কানে ফিসফিস করে বলল, ভাইয়া ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। চুপ, বেশি কথা বলিস না। কি? আমি বেশি কথা বলি? তবে ঠিক আছে, আমিও দেখে নিব, তোকে দেখে নিস। রেগে যাস কেন? কথায় কথায় তুই রাগ উঠাস কেন আমার? আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আমাকে আর নিধিকে কানে কানে ফিসফিস করতে করতে দেখে বলল, তা 2 ভাই বোনের কি এমন গোপন কথা হচ্ছে শুনি? আমার কথা শুনে আমাদের কথা থামিয়ে দিলাম। কই কিছু না তো, এমনি। আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার টেবিলে এনে রাখছি। এরপর আমি আমার রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে
বসে খাবার খাচ্ছি। এমন সময় আব্বু বলে উঠল, তা তোমার ব্যবসার কি অবস্থা? জি আব্বু, ভালো। ভালো হলেই হলো। তাহলে এবার বিয়ের কাজ শুরু করা যাক। কালকে গিয়ে কেনাকাটা করে আসবে। ঠিক আছে আব্বু, আপনি যা বলবেন। আব্বু, আমার একটা বিচার আছে। নিধির মুখ থেকে এমন কথা শুনে আমার খাবার গলায় আটকে গেল। আমি নিষ্পাপ মুখ নিয়ে নিধির দিকে তাকালাম। বারবার ইশারা দিয়ে বোঝাতে লাগলাম, বলিস না। কিন্তু কে শুনে কার কথা? হতচ্ছাড়ি বোন আমার আব্বুকে বলিয়ে দিল। কি কথা মামনি? আব্বু, ভাইয়া না আজকে আমাকে নিতে আসতে 2 ঘন্টা লেট করেছে। আমি 2 ঘন্টা ধরে বাস স্টেশনের বেঞ্চে বসেছিলাম। জাহিদ, এগুলো কি শুনছি আমি? মানে আব্বু, অফিসে একটা মিটিং করতে গিয়ে দেরি হয়ে গেছিল। তোর বোনের আগে কি তোর কাছে মিটিংটা ইম্পর্ট্যান্ট মনে হয়েছে বুঝি? সরি আব্বু, আর এমন হবে না। ভুল যেহেতু করেছো তাই শাস্তি তোমাকে পেতেই হবে। জাহিদের মা, ফ্রিজ থেকে 1 গ্লাস নিম পাতার শরবত নিয়ে আসো। থাক না, ছেলেটাকে এবারের মতো ছেড়ে দাও। কিন্তু একই আব্বু বলল আম্মুকে, আর দিদি দৌড় দিয়ে ফ্রিজ থেকে 1 গ্লাস নিম পাতার শরবত নিয়ে হাজির। আমাদের দিদিকে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। বাহ বৌমা, তুমি তো খুব কাজের কাজ করেছো। জি আব্বু, ভালো কাজে দেরি করতে নেই, তাই তাড়াতাড়ি নিয়ে এসেছি। এই যে নিন, পুরোটা খেয়ে ফেলুন। আমি দিদির দিকে দেখালাম। শাকচুন্নি মাইয়া মুসকে মুসকে হাসছে। আমার সামনে 1 গ্লাস নিম পাতার শরবত রাখা। ইস, দেখলেই পুরো শরীর শিরশির করে ওঠে। কি হচ্ছে, খাচ্ছ না কেন? কি আর করার, গ্লাসটা এক হাতে ধরলাম, নাকে 1 হাত দিয়ে চিপ দিয়ে ধরে 1 চুমুকে খেয়ে ফেললাম। ওয়া থু, কি জঘন্য খেতে। দিদি আমার সারা শরীর হাবুডুবু খাচ্ছে। আম্মা আমার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল, সেটাও খেলাম, কিন্তু দিতে এখনও যাচ্ছে না। আমার এমন অবস্থা দেখে তিতি আর নিধি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমাকে নিয়ে মজা। 2 টাকা যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি, তো আমার নামও জাহিদ না। মনে মনে এই প্রতিজ্ঞা করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। আমাকে নিয়ে মজা করছে, দাঁড়াও দেখাচ্ছে মজা। চিপা চাপা থেকে 4-5টা থেলা পোকা বের করলাম, এগুলো তিথির বালিশের নিচে রেখে দিলাম। এরপর গেলাম ছাদে। ছাদে ছোটোখাটো একটা ফুলের বাগান করা, তাই আমার যে জিনিসটা প্রয়োজন সেটা এখানে পাওয়া যাবে। বাহ, পেয়েও গেলাম ব্যাঙ। আমার ছোটো বোন নিধি ব্যাঙ অনেক ভয় পায়। আজকে রাতে দুজনের ঘুমের 12টা নয়, একেবারে 24টা বাজাবো। নিধির রুমের ধীরে ধীরে ঢুকলাম। না, নিধি এখনও রুমে আসে নাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। বালিশের নিচে রেখে দিলাম ব্যাঙ। এরপর আবার ছাদে উঠে মোবাইলে লঙ্গি ডান্স গানটা চালু করে কিছুক্ষণ লঙ্গি ডান্স মেরে নিলাম। ছাদে এক জায়গায় বসে আছি, কখন 2 জনের চিৎকার শুনব। 10 মিনিট পার হয়ে গেল, এখনও কোনো চিৎকারের শব্দ পাচ্ছি না কেন? ব্যাপারটা কি? আমার প্ল্যান তো ফেল হবার কথা না। ছাদ থেকে নিচে নামতেছি সিঁড়ি বেয়ে, ঠিক তখনই প্রথমে গেলাম নিধির রুমে, কারণ নিধি যেভাবে চিৎকার দেয় তাতে পুরো বাড়ি কেঁপে উঠবে। নিধির রুমে প্রবেশ করতে দেখি বোন আমার আলমারির উপরে উঠে চিৎকার চেঁচামেচি করছে। আমি গিয়ে তার সামনে আসতেই, ভাইয়া আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? দেখিস না, একটা ব্যাঙ আমার রুমে চলে এসেছে। তো কি হয়েছে? তুই খুব ভালো করেই জানিস যে আমি ব্যাঙ অনেক ভয় পাই। মজা না করে তাড়াতাড়ি ব্যাঙটাকে বাইরে ফেলে আয়। আমার তার খেয়ে দিয়ে কাজ নেই, তোর সমস্যা তুই সমাধান কর। খাওয়ার সময় আমাকে আব্বুর সামনে বাস দেওয়ার সময় মনে ছিল না? ভাইয়া প্লিজ, আর এমন করবো না। তুই যা বলবি তাই করবো, তারপর ব্যাঙটাকে এই রুম থেকে বিদায় কর। যা বলবো তাই করবি তো? হুম। তাহলে কালকে তুই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি। ছি ভাইয়া ছি, বোনের কাছ থেকে খাবি? খাবো, তুই রাজি থাকলে বল, না হলে আমি গেলাম। তুই আমার কষ্টের জমানো টাকাগুলো এইভাবে জলে ডুবিয়ে দিবি? আমাকে নিম পাতার শরবত খাওয়ানোর সময় মনে ছিল না? আর এত কথা বাদ, খাওয়াবি নাকি বল, নাকি চলে যাব? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এরপর ব্যাংকটাকে দৌড়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। মনে মনে বললাম, আর খাওয়াবি নিম পাতার শরবত? নিধিও আলমারি থেকে নিচে নেমে আসলো। নিধির রুম থেকে চলে আসলাম আমার রুমে। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম যেন আওয়াজটা আব্বু আম্মুর কানে না যায়। মামা, ভিতরে কি হাল করছে রুমের? আমার সব জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেদিকে দেখলাম এক কোণায় বসে আছে চুপটি করে। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, এই, আপনি আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এই রুমে তেলাপোকার বাসা বেঁধেছে, চলেন আমরা অন্য রুমে চলে যাই। আমি আমার রুম থেকে কোথাও যাব না। আপনার সমস্যা হলে আপনি অন্য রুমে যান। আচ্ছা, কোথাও যাওয়া লাগবে না, এখন আগে এই তেলাপোকাগুলো তাড়ানোর ব্যবস্থা করুন। আমি পারবো না। পারবেন না মানে? কেন পারবেন না শুনি?
আমাকে নিম পাতার শরবত খাওয়ানোর সময় মনে ছিল না? কি জন্য বলছিলে? হ্যাঁ, ও হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। এখন আমিও দেখি আপনার উপর তেলাপোকা এসে আপনাকে জড়িয়ে ধরবে, আর আপনার কেমন লাগে। প্লিজ এমনটা করবেন না, আর জীবনও আমি আপনার ব্যাপারে নাক গলাবো না। হয়েছে, এবার আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। যেভাবে দড়ি ধরেছেন, তিথি মনে হয় লজ্জা পেয়েছে আমার কথায়, তাই এক ঝাটকা ছেড়ে দিল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু হঠাৎ করে একটা তেলাপোকা উড়ে এসে তিথির চলে এসে পড়তেই আমাকে আবারও জড়িয়ে ধরলো। আচমকা ঘটনাটা ঘটার ফলে আমি তাল সামলাতে না পেরে তিথিকে নিয়ে কাঠের উপর পড়ে গেলাম। আমার ঠোঁটের সাথে তিথির ঠোঁট জোড়া লেগে গিয়েছে। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেলাম। কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, ছেড়ে দিব কি না ভাবছিলাম। তার আগেই তিথি আমার মাথায় শক্ত করে ধরে সে আমাকে জানান দিচ্ছে যে তার সম্মতি আছে। আমিও নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। তিথি যেন উত্তেজনার চরম শিখরে চলে গিয়েছে। তার নরম শরীরের গরম উষ্ণতা আমাকে বারবার আকর্ষণ করছে। প্রায় 10 মিনিট পর কিস করা শেষ করে দুইজন হাঁপিয়ে উঠলাম। এরপর আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। তিথি আমাকে কোনো বাধা দিচ্ছে না। দুজনের মধ্যে ডুবে গেলাম। সকালবেলা দুজনে ঘুম থেকে সজাগ হলাম। রাতের ঘটনা মনে করে দুজনের দিকে তাকাতে পারছি না লজ্জায়। কাজটা মোটেও ঠিক হয়নি। বিয়ের আগে এমন কাজ করাটা উচিত হয়নি। তবে এক রুমে একটা ছেলে আর একটা মেয়ে ঘুমালে কিছু একটা যে হবে সেটা স্বাভাবিক। এরপর দুজন ওয়াশরুমে গিয়ে গোসল করে আসলাম। এখন আর শরম লজ্জা দিয়ে কি হবে? যা করার তো তা ঘটে গিয়েছে। যদিও সবাই জানে আমরা বিবাহিত, কিন্তু সত্যি কথাটা তো শুধু আমরা দুজনে জানি। আর কিছুদিন পরে বিয়ে দিবে বলছে আব্বু। আচ্ছা, তিথি কি এই বিয়েতে রাজি হবে, নাকি সে বিয়ের আগেই তার মামার কাছে চলে যাবে, নাকি অন্য কোনো কাহিনী হবে? কথাগুলো ভাবছিলাম। এমন সময় তিথি এসে আমাকে বলছে, কি ভাবছেন এভাবে এত মনোযোগ দিয়ে? কই কিছু না তো। তাহলে রেডি হয়ে নিন, অফিসে যাবেন না? যাবো তো, এই তো রেডি হচ্ছে। তাড়াতাড়ি যান, বিকেলে তো আবার শপিং করতে হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা, আপনি এই বিয়েতে রাজি? আমি আপনাকে কখন ভালোবেসে ফেলেছি জানি না, আর আমি চাই আমার একটা সুন্দর পরিবার হোক। আপনাদের পরিবারটা আমার কাছে অনেক আপন মনে হয়েছে, তাই আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে আপনার পায়ের নিচে একটু ঠাঁই দেবেন। এভাবে কেন বলছেন? আপনি যেহেতু রাজি আছেন তাহলে তো আর কোনো সমস্যা নেই। ওকে, আমি কাজ শেষ করে শপিং মলে চলে আসবো। এই তো আমার লক্ষ্মী বরের মতো কথা। কথাটা বলেই আমার কপালে একটা কিস করলো। কি হলো এটা? কোনটা কি হলো? এই যে আমাকে কিস করলেন যে। কোনো সমস্যা আছে বুঝি? না, সমস্যা নেই, তবে সারা জীবন তো শুনে এসেছি হাজব্যান্ড বউয়ের কপালে কিস করে, সেখানে আপনি আমার কপালে কিস করলেন, তাই হিসেব মিলছে না। আপনি তো দিবেন না, তাই আমি দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম। ও এই ব্যাপার। এরপর আমি সোজা তিথির টুটে কিস করলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। এটা কি হলো? যা আমার মন চেয়েছে তাই করেছি। তাই বলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে? কালকে রাতে তো 10 মিনিট, আর আজকে 5 মিনিট। এত বড় লং কিস করে কিভাবে শিখেছেন? এগুলো শেখা লাগে না, হয়ে যায়। আচ্ছা, এখন অনেক হয়েছে, এবার নিচে আসুন, খাবার খেয়ে অফিসে যান। চলেন। এরপর আমি আর তিথি নিচে নেমে আসলাম। সবাই টেবিলে বসে আছে, আমি আর তিথি চেয়ারে গিয়ে বসলাম। চেয়ার নিয়ে বসতে সবাই আমার দিকে তাকিয়ে আছে, যেন আজকে আমাকে নতুন করে দেখছে। আব্বু আর আম্মু একবার দেখে মাথা নিচে করে খাবার খাচ্ছে, আর নিধি তো হেসেই যাচ্ছে। আম্মু একবার নিধিকে চুপ করতে বলছে, কিন্তু সে চুপ থাকার নামই নিচ্ছে না, হেসেই যাচ্ছে। আমি নিধিকে বললাম, কিরে, খাবার খাওয়া বাদ দিয়ে ভাবে পাগলির মতো হেসে যাচ্ছিস কেন? এরপর নিধি আমাকে যে কথাটা বললো সে কথা শোনার পর মনে হলো 7 জমের নিচে মাটির গর্তগুলো লুকিয়ে পড়ে। সবার এমন ভাব দেখে আমার সন্দেহ হলো কিছু তো একটা হয়েছে, যা সবাই আমার থেকে গোপন করছে। গ্লাসের পানির দিকে চেয়ে নিজেকে বোঝার চেষ্টা করলাম। হায় হায়, একই কাণ্ড! শেষ আমি। কি লজ্জা, কি লজ্জা! ঠোঁটের দিকে লিপস্টিক লেগে আছে। আগেরবার তো তিথির কাছে ধরা পড়েছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু এইবার তো পুরো ফ্যামিলির সামনে আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল। লজ্জায় কারোর দিকে তাকাতে পর্যন্ত পারছি না। কোনো রকমে খাওয়া শেষ করে সেটা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কোনো দিকে না থেকে গাড়িতে গিয়ে বসলাম। এরপর অফিসে চলে আসলাম। আমার কেবিনে এসে ফাইলগুলো চেক করছি। কাজ প্রায় 30% হয়েছে। বেশি সময় নেই, তাড়াতাড়ি বাকি কাজ কমপ্লিট করতে হবে। এই সময় মিমকে দরকার, তার সাথে বাকি কাজ নিয়ে কথা বলা প্রয়োজন।
মিমকে কল করে আমার কেবিনে আসতে বললাম। একটু পর বাইরে থেকে মিম নক করলো। ভিতরে আসতে পারি স্যার? আসো। জি স্যার, বলুন। বাকি কাজগুলো খুব শীঘ্রই চাই, আপনি তার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, হয়ে যাবে। গুড। ওকে, এবার আপনি আসতে পারেন। এরপর মিম চলে গেল। আবারও কাজে মনোযোগ দিলাম। একটু পর ফোনটা বেজে উঠল। তাকে দেখে মারুফ সাহেব ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করতেই, কি খবর জাহিদ চৌধুরী, তুমি এখনো বেঁচে আছো? তা আপনার কি মনে হয় আপনার এই সামান্য 2 টাকার লোকজন দিয়ে আমাকে মেরে ফেলতে পারবেন? সমস্যা নেই, সামনে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, খুব শীঘ্রই সেটা দেখতে পাবে। আর শুভকামনা রইল, তোমার কাজে 30% নাকি হয়েছে, বাকি কাজ তাড়াতাড়ি করে ফেলো, সময় তো আর বেশি বাকি নয়। কথাগুলো বলেই কলটা কেটে দিলাম। এবার আমার মনে আবারও নতুন করে চিন্তার উদয় হলো। কি সারপ্রাইজ আমার জন্য, আর আমার প্রতিটি কাজের ইনফরমেশন কীভাবে মারুফ সাহেব পেয়ে যাচ্ছে? এটা তো মারুফ সাহেবের জানার কথা না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার টিমকে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। কেবিন থেকে সিক্রেট রুমে যাওয়ার জন্য যেই না উঠবো এমন সময় আবার ফোনটা বেজে উঠল। তিথি কল দিয়েছে। তিথির ফোনের দিকে তাকাতেই মনে পড়ে গেল আজকে শপিং মলে যাওয়ার কথা। অফিসের কাজ করতে করতে ভুলে গেছিলাম। গড়িতে তাকিয়ে দিকে 4:25। ফোনটা রিসিভ করলাম। আই যে মিস্টার, আপনার কাজ কি শেষ হয়েছে? আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি শপিং মলে। তাড়াতাড়ি আসবেন নাকি আমরা আপনার অফিসে আসবো? এই না না না, আপনাদের কষ্ট করে আসা লাগবে না, আমি এখনই রওনা দিচ্ছি। কলটা কেটে পকেটে ফোনটা রেখে দিলাম। উফ, কি একটা বিপদে পড়ে গেলাম। একদিকে বিয়ের শপিং আর একদিকে শত্রুর আক্রমণ। কোন দিকে যে যাব? ঠিক সময় মারুফ সাহেবের সম্পূর্ণ ডিটেলস না নিতে পারলে অনেক বড় ক্ষতির সম্মুখে যে পর্ব তার নিশ্চিত। তবে এখন যে শপিং মলে যেতে হবে, না হলে রাতের বেলা নিম পাতার শরবত খাওয়া মিস হবে না। মারুফ সাহেবের ব্যাপারটা পরে দেখা যাবে, আগে পরিবারকে সময় দিয়ে আসি। গাড়ি নিয়ে চলে আসলাম শপিং মলে। সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাইকে নিয়ে একসাথে ভিতরে প্রবেশ করলাম। বিয়ের শপিং মানি এক গাদা জামা কাপড় থেকে শুরু করে সব কিছু কিনতে হবে। টাকার কোনো সমস্যা নেই, তবে সমস্যা হচ্ছে মাইয়া মানুষের কেনাকাটা নিয়ে। 100টা দোকান দেখবে, এরপর একটা দোকান থেকে কিনবে। আমার বিয়েতেও যে এমন হবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। একটার পর একটা দোকানে যাচ্ছে, কারো কিছু পছন্দ হচ্ছে না। দোকানদার একটার পর একটা দেখাচ্ছে, কিন্তু কারো কিছু পছন্দ হচ্ছে না। আমি শুধু রোবটের মতো কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছি। 4 ঘন্টা শেষ। এই পর্যন্ত প্রায় 30টার উপরে দোকান করে শুধু 2টা শাড়ি আর কিছু কসমেটিক্স কিনেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে আর বাসায় যাওয়া লাগবে না। এদিকে আমার পায়ের অবস্থাও করুন। কিছু একটা যা করার আমাকে করতে হবে। এরপর একটা শাড়ির দোকানে গেলাম। দোকানদার কয়েকটা শাড়ি দেখালো। বিয়ের শাড়ি বলে কথা, তাই সবাই খুব গুরুত্ব দিয়েই দেখেছে। আমি পিছন থেকে সবার সামনে গিয়ে একটা শাড়ি তিতির দিকে উঁচু করে ধরে বললাম, আরে বাহ, কি সুন্দর মানাবে আপনাকে এই শাড়িতে। আপনার জন্য মনে হয় এই শাড়িটা বানানো হয়েছে। আমার সাথে দোকানদার মামাও একমত হলো। দোকানদার মামা বলল, ম্যাডাম, এটাই সত্যি, আপনাকে যা দারুণ লাগছে না, স্যারের চয়েস আছে বলতে হবে। তিতিকে দেখলাম সে মনে হয় যা পাম দেওয়া হয়েছে তাতে কাজ হয়েছে, শাড়িটা কিনে নিয়েছে। যাক, অবশ্যই একটা পেড়ে থেকে বাঁচলাম। এভাবেই পাম দিয়ে দিয়ে বাকি কেনাকাটা করতে হবে, না হলে আজকে আর বাসা যাওয়া হবে না। নিধি তো আমার জন্য আর কোনো দোকানেই কথা বলতে পারছে না। যেখানে কথা বলতে যাই আমি সবার আগে গিয়ে সেখানেই এমনভাবে কথা বলি তাতে কাজ হয়ে যায়। সব কেনাকাটা শেষ করলাম 1 ঘন্টার মধ্যে। যেখানে 4 ঘন্টাতে এমন কিছু কিনতে পারে নাই, সেখানে আমি 1 ঘন্টায় আলুর পাম দিয়ে কিনে ফেললাম। নিধি তো ফুলে ফেপে রয়েছে। বোন আমার মনে হয় অনেক প্ল্যান করে এসেছিল, তার মনের মতো পছন্দ করে সব কিছু কিনবে, আর আমি এসে সেখানে জল মিশিয়ে দিলাম। এরপর সবাইকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। সবাইকে নিয়ে একটা টেবিলে বসিয়ে দিয়ে নিধির কানে কানে গিয়ে বললাম, রেডি থাক বিল দেওয়ার জন্য। ভাই, এভাবে আমার জমানো টাকাগুলো শেষ করে দিস না। এই টাকাগুলো জমিয়েছি আমি একটা নতুন ফোন কিনবো বলে। এত কথা জানি না, বিল দিবি কিনা তাই বল। আচ্ছা ঠিক আছে, দিব। তুই অনেক পচা ভাই আমার। আমাদের কথা শেষ হতে ওয়েটার বয় খাবারের মেনু নিয়ে হাজির। খাবার অর্ডার দিয়ে সবাই অপেক্ষা করছি খাবারের জন্য। আমি একবার তিথির দিকে তাকাচ্ছি আর একবার অন্যদিকে তাকাচ্ছি, যেন তিথি কিছু বুঝতে না পারে। তিথিও আমাকে আর চোখে দেখছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। হঠাৎ আমার চোখ গেল বাইরের দিকে। তাকিয়ে দেখি বাইরে কয়েকজন লোক আমাদের দিকে তাকিয়ে আছে। তারা যে আমাদেরকে ফলো করছে সেটা বুঝতে আমার বাকি নেই। তবে তিতির দিকে তাকিয়ে দেখলাম সে একটু ভয়ের মধ্যে আছে, বারবার আমার বরাবর হয়ে নিজেকে লুকানোর চেষ্টা করছে।
আমি প্রথমে ভাবলাম এগুলো মারুফ সাহেবের লোক হবে, কিন্তু তিতির অস্থিরতা দেখে বুঝলাম এরা সবাই আমাদেরকে নয় বরং তিতিকে ফলো করছে। তার মানে এরা মাফিয়া কিংয়ের লোক। আবারও নতুন সমস্যায় পড়লাম। প্রথমে তিতি, এরপর মারুফ সাহেব, আর এখন মাফিয়া কিং। কই দিক থেকে সামলাবো কিছু বুঝতে পারছি না। তবে এখন আমার সাথে আম্মু আর নিধি আছে, তাদেরকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে আবার নতুন ঝামেলার সৃষ্টি হবে। আমি তিতির কানে কানে আস্তে করে বললাম, বাইরে যারা আছে তারা আপনাকে মনে হয় ফলো করছে। কেননা এরাই মাফিয়া কিংয়ের লোক। তাহলে এখন কি করবেন? আমার মাথায় কিছু কাজ করছে না, যা করার আপনি করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, মাথা ব্যথার অভিনয় করেন, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এরপর তিতি মাথায় হাত দিয়ে মাথাটা টেবিলে রাখলো। তা দেখে আম্মু বলে উঠল, বৌমা, তোমার কি হয়েছে? আম্মু, আমার মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে। কি বলছো এসব? জাহিদ, বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চল। ঠিক আছে আম্মু, চলো বাসায় যাই। বাসায় যাওয়ার কথা শুনতেই নিধির পেচির মতো মুখটা খুশিতে মুখরিত হয়ে গিয়েছে, কেননা তার টাকাগুলো বেঁচে যাবে। ভাইয়া চলো, এখানে ভালো লাগছে না। ওকে, সবাই এক এক করে বের হও, আমি তিতিকে নিয়ে আসতেছি। জাহিদ, তুই এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে হাসপাতালে যা। তাহলে তোমরা বাসায় কিভাবে যাবে? আমরা যেতে পারবো একটা ট্যাক্সিতে করে। তুই আমাদের জন্য চিন্তা না করে বৌমাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যা। এরপর আম্মু আর নিধি বাইরে বের হয়ে গেল। যাক, অবশেষে আম্মু আর নিধিকে কোনো রকমের সামলানো গেল। আমি আর তিথি বসে আছে চেয়ারে। বাইরে 4 জন ছেলে আছে, তাদের হাতে কিছু না দেখা গেলেও তাদের সাথে যে অস্ত্র আছে তাতে কোনো সন্দেহ নেই। আমি তিথিকে বললাম, আপনি এখানে একটু বসুন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। প্লিজ আমাকে এভাবে একা রেখে যাবেন না, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি তিতির চোখের দিকে এক পলক তাকালাম। তার চোখ বলে দিচ্ছে যে তার সব ভাবনা জুড়ে শুধু আমিই আছি। এরপর আমি বাইরে আসলাম, কেননা আমি চাচ্ছিলাম না তিতি আমার আসল রূপ দেখে শেষে আমাকেই ভয় পেয়ে বসুক। তাই তার থেকে দূরে চলে আসলাম। আর এখন ছেলেগুলোকেও তিতির থেকে দূরে নিয়ে যেতে হবে। 2টা বাইকের মধ্যে তারা 4 জন আমাদের দিকে তাকিয়েছিল। আমি তাদের সামনে গিয়ে একজনকে বললাম, ভাই আগুন হবে? একজন এসে আমাকে একটা লাইটার বের করে দিল। আমি একটু আড়ালে এসে তিতির চোখে যেন না পড়ে সেভাবে হয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেটে আগুন ধরালাম। এরপর তাদেরকে বললাম, ভাই ওইদিকে তাকিয়ে কি দেখছেন? একজন ছেলে বলল, সেটা জেনে তুই কি করবি? না তেমন কিছু না, আসলে ওই যে মেয়েটাকে দেখছেন না, সেই মেয়েটাকে আমার দরকার, তাকে আমি কিডন্যাপ করব। তবে লোক খুঁজে পাচ্ছি না, যদি পাই তাহলে 50 লাখ টাকা দেবো যে এই মেয়েকে কিডন্যাপ করে দিয়ে এনে দিতে পারবে। আমার এমন কথা শুনে 4 জন 4 জনের দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবলাম প্ল্যানটা মনে হয় কাজে দিচ্ছে। একজন আরেকজনকে ফিসফিস করে বলল, এই মেয়েকে কিডন্যাপ করার জন্য বস আমাদেরকে 1 লাখ টাকা দিবে বলেছিল, আর এখানে দিবে 50 লাখ। অফারটা কিন্তু খারাপ না, চল রাজি হয়ে যাই। তাদের কথোপকথন শেষ হওয়ার পর একজন এসে আমাকে বলল, আচ্ছা আমরা রাজি, কিন্তু টাকা আগে অর্ধেক দিতে হবে। দিব, সমস্যা নেই। তবে তার আগে আমাকে বলো, তোমরা কার হয়ে এই মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিলে? আমাদেরকে মাফিয়া কিংয়ের লোকজন জানিয়েছিল এই এরিয়াতে একটা মেয়ে লুকিয়ে আছে, তাকে ধরিয়ে দিতে পারবে, 1 লাখ টাকা দিবে। তাই আমরা তাকে নিতে এসেছি। ও আচ্ছা, মাত্র 1 লাখ টাকার জন্য এত বড় রিস্ক নিতে যাবে কেন? তার থেকে ভালো আমার হয়ে কাজ করো, তোমাদের টাকা আরও বেশি দেবো আমি। ছেলেগুলোর দিকে পকেট থেকে 2 লাখ টাকার 2টা বান্ডিল ধরিয়ে দিয়ে বললাম, এখন থেকে মাফিয়া কিংয়ের যে কোনো খবর পেলে আমাকে জানাবে, আর এর জন্য ভালো অঙ্কের টাকা পাবে। ছেলেগুলো টাকা হাতে পেয়ে মহা খুশি। একজন ছেলে বলল, আপনি কোনো চিন্তা করবেন না বস, এখন থেকে আমরা আপনার হয়েই কাজ করব। আচ্ছা, তোমাদের নামগুলো বলো আর সাথে মোবাইল নাম্বার। আমার নাম রাকিব, আর আমার সাথে যারা আছে তাদের মধ্যে হলো শান্ত, শিফাত আর অয়ন। ঠিক আছে। এরপর তাদের থেকে এক এক করে সবার মোবাইল নাম্বার নিয়ে তাদেরকে চলে যেতে বললাম। সবাই চলে গেল। ইচ্ছা করলে তাদেরকে মেরে হাত পা ভেঙে দিতে পারতাম, তবে এতে ক্ষতি ছাড়া লাভ হতো না, এতে শত্রু আরও বেড়ে যেত। টাকায় যেখানে কাজ হয়ে যায় সেখানে মারামারি করে অযথা শক্তি অপচয় করে কী লাভ। এরপর আবার রেস্টুরেন্টে তিথির কাছে চলে আসলাম। তিথি আমার জন্য মনে হয় এতক্ষণ অপেক্ষা করছিল। আমাকে দেখে টেবিল থেকে উঠতে চেয়েছিল। আমি দূর থেকে হাতের ইশারায় বসতে বললাম তিথিকে। এরপর তিথির সামনে আসতে জড়িয়ে ধরলো। এই কী করছেন? এটা পাবলিক প্লেস, সবাই দেখছে তো। আপনি আমাকে এভাবে একা রেখে কোথায় চলে গিয়েছিলেন?
আপনি অনেক পচা। বোকা মেয়ে, আমি খাবার অর্ডার করতে গিয়েছিলাম। এবার ছাড়ুন, আর খাবার চলে আসলো বলে। চলো খাবার খেয়ে বাসায় যাই। না, আমি খাবো না। চলো বাসায় চলে যাই। এরা অনেক খারাপ। আমার সাথে সাথে ওরা আপনারও ক্ষতি করে ফেলবে। কিছু হবে না, ওরা মনে হয় চলে গিয়েছে। আমার কথা শুনে তিতি আমাকে ছেড়ে দিয়ে বাইরে উকি মেরে দেখলো। সত্যি সত্যি ওখানে তারা কেউ নেই। ওরা তো এইভাবে যাওয়ার কথা না, চলে গেল কিভাবে? কি জানি। চলেন খাবারটা খেয়ে নিই, অনেক ক্ষুধা পেয়েছে আমার। এরপর ওয়েটার এসে খাবার নিয়ে আসলো। আমি আর তিতি দুজনে খাবার খেয়ে বিল পেমেন্ট করে গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে আম্মু দরজা খুলে দিল। এরপর তিতিকে বলল, বৌমা, এখন কেমন লাগছে তোমার? জি আম্মু, এখন কিছুটা ভালো লাগছে। আম্মু তিতিকে নিয়ে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসলো। এরপর আম্মু তিতিকে যে প্রশ্ন করলো তা শোনার পর আমি আর তিতি পুরোই অবাক। আম্মু সবাইকে মিষ্টি মুখ করাতে লাগলো। আমাকেও একটা মিষ্টি দিল। আমি মিষ্টির দিকে চেয়ে আছি। আম্মু হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছে কেন? কিছুই তো মাথায় ঢুকছে না। তাই কৌতূহল না রেখে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু হঠাৎ করে মিষ্টি মুখ করাচ্ছ কেন? নিদিকে কি পাত্রপক্ষ দেখতে এসেছে নাকি? কি যে বলিস না, ও তো এখনো অনেক ছোট, সবেমাত্র ইন্টারে উঠেছে। এখনই কি বিয়ে দিয়ে দিব নাকি? তাহলে মিষ্টি কিসের জন্য? কিসের জন্য মানে? তুই হাসপাতালে ডাক্তার দেখিয়ে আনিসনি বৌমাকে? আমি আমতা আমতা করে বললাম, ও হ্যাঁ, দেখিয়েছি তো। তা ডাক্তার তো নিশ্চয়ই বলেছে যে বৌমা মা হতে যাচ্ছে। সবে মাত্র মিষ্টিটা মুখে নিয়েছিলাম খাবো বলে, কিন্তু আম্মুর এমন কথা শুনে চোখ আমার ছরক কাজ। মনে মনে বললাম, বিয়ে না করতেই বাচ্চা? কেমনে কি? আমি একবার তিতির দিকে তাকালাম। বেচারি মেয়েটাও মনে হয় কথাটা শুনে লজ্জায় মরি মরি অবস্থা হয়েছে বলে মনে হচ্ছে। না আম্মু, তেমন কিছু না। ও একটু মাথা ব্যথা হয়েছিল, ডাক্তার বলেছে রেস্ট নিলে নাকি ঠিক হয়ে যাবে। তাহলে আমার নাতি নাতনির কি হলো? সেটা আমাকে না বলে তোমার বৌমাকে গিয়ে বলো। আমি যে তোর বাবাকে আরো মিষ্টি নিয়ে আসতে বললাম, এখন কি হবে? কি আর হবে, তুমি আর আব্বু মিলে সেগুলো সব কে শেষ করবে? আমি এত কথা বুঝি না। আমি দাদি হতে চাই, নাতি নাতনিকে নিয়ে খেলা করতে চাই। আমারও তো মন চাই ঘরে নতুন একটা সদস্য আসুক। তোমার যে আরও কত কিছুর শখ জাগিয়ে বুঝি না আম্মু। কথাটা বলি আমি সিঁড়ি বেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। গোসল করছি আর ভাবছি, শালার বিয়ে করলাম না, এখন এরই মধ্যে বাচ্চা। আমার আবার একটু না অন্য চিন্তা ভাবনা আছে। আর তা হলো বিয়ের 5 বছর শুধু রোমান্স আর রোমান্স হবে। দুজন দুজনকে ভালো মতো সময় দিব। এরপর দুজন দুজনকে ঠিক মতো বুঝবো। যখন ভালোবাসার অতল গভীরে ডুব দেব, তখন না হয় একটা বাচ্চা নেওয়ার কথা ভাবা যেতে পারে। তা না করে এখনই বাচ্চা। কিসের বাচ্চা? হ্যাঁ, কথাগুলো ভাবছিলাম, এরই মধ্যে বাহির থেকে দরজায় তিথি নক করছে। এই যে, আর কতক্ষণ গোসল করবেন শুনি? মাত্র গোসল করতে ঢুকলাম, এখনই চলে আসবো? মাত্র মানে কি? আপনি 1 ঘন্টা ধরে ওয়াশরুমে আছেন। তিথির কথা শুনে আমি পুরাই অবাক। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিকই তো প্রায় 1 ঘন্টা ধরে গোসল করছি। কি টেনশনটাই নাই করছিলাম আমি, যে সময় কোন দিক দিয়ে চলে গেছে খবরই পাচ্ছি না। এসব প্যারা আর কদিন নিলে পাবনা মেন্টাল হাসপাতালে যেতে হবে আমার। আর বেশি দিন বাকি থাকবে না। কি আর করার, গোসল শেষ করে বের হলাম। এরপর তিথি ঢুকলো ওয়াশরুমে। আমি একটা টি শার্ট আর প্যান্ট পরে ল্যাপটপটা হাতে করে নিয়ে ব্যালকনিতে চলে আসলাম। অনেক কাজ জমা পড়ে আছে, সেগুলো শেষ না করতে পারলে অনেক সমস্যা হতে পারে। সামনে আবার বিয়ে, তাই বিয়ের আগে আমাকে কাজগুলো এগিয়ে রাখতে হবে। ল্যাপটপটা অন করে সব ডকুমেন্টসগুলো চেক করতে লাগলাম। আমার সিক্রেট অ্যাপসটা ওপেন করলাম। একদম যা ভেবেছি তাই হয়েছে। আমার ল্যাপটপ থেকে কেউ ফাইল কপি করেছে, কেননা এই অ্যাপসটা দিয়ে আমি অনেক কিছু মনিটর করতে পারি। কেউ আমার ল্যাপটপ থেকে কিছু নিতে চাইলে সহজেই সেটা এখানে শো করে। এখন কথা হচ্ছে এই কাজটা কে করেছে। আচ্ছা, তিথি এই কাজটা করছে না তো? এমন নয়তো যে আমি ঘুমানোর পর তিথি আমার ল্যাপটপটি ওপেন করে আমার ফাইলগুলো চুরি করছে? হতেও পারে, আবার নাও হতে পারে। তিথির এমনটা করে কী লাভ হবে? সে কি মারুফ সাহেবের হয়ে কাজ করে? তা না হলে আমার সব গোপন কথা মারুফ সাহেব কীভাবে জানে? তিথিকে আমার চোখে চোখে রাখতে হবে। বলা যায় না বিপদ কোন দিক দিয়ে চলে আসে। তিথির চলাফেরাও আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ উপর থেকে পানি পড়তে লাগলো। এই সময় বৃষ্টি আসলো কোন দিক থেকে। উপরে তাকিয়ে দেখি তিথির ভেজা চুলগুলো আমার মাথার উপর ধরে রেখেছে। কি হলো এটা? এত রাতে আবার কাজ নিয়ে বসেছেন, ঘুমাবেন না? আপনি ঘুমান গিয়ে, আমার অনেক কাজ আছে, সেগুলো শেষ করে এরপর আমি ঘুমাতে আসবো। অফিসের কাজ অফিসে করবেন, বাসা করা যাবে না?
বিয়ে না করতেই শুরু করে দিয়েছেন শাসন করা। এটাকে যদি শাসন মনে করেন তাহলে তাই মনে করতে পারেন, তবে আমি যা বলেছি তাই করবেন। আর যদি না করি? তাহলে আব্বুকে বলে আপনাকে আবার নিম পাতার শরবত খাওয়াবো। আপনি না বলছেন আমার উপরে আর নাক গলাবেন না? আবার যদি নিম পাতার শরবত খাওয়ানোর কথা বলেন তাহলে থেলা পোকা দিয়ে রুম ভরে দেব। এই না, আর বলবো না, তবে প্লিজ এখন কাজ বাদ দিয়ে ঘুমাতে আসুন। কি আর করার, ল্যাপটপটা অফ করে দিলাম। মায়া মানুষের ডং দেখলে আর পারা যায় না। শুনেছি বিয়ের পর নাকি বউয়ের কথায় উঠবোস করা লাগে। আমি তখন হেসে উড়ে দিতাম, বলতাম বউয়ের কথায় উঠবোস করবো মানে উল্টো বউ আমার কথায় উঠবোস করবে। কিন্তু এখন দেখছি আমার কথাটা ভুল ছিল। আমারে যে উঠবোস করা লাগবে তা কনফার্ম। এরপর আমি কাটে গিয়ে একপাশে শুয়ে পড়লাম, মাঝখানে কোলবালিশ রাখলাম। তিথি আয়নার সামনে বসে সাজগোজ করতে ব্যস্ত। আমাকে কাজ বন্ধ করতে দিয়ে এখন এত রাতে আটা ময়দা দেওয়া শুরু করেছে। এজন্য এখন আটা ময়দার দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আমি ঘুমের বান করে শুয়ে পড়লাম। একটু পর তিথি কাটে উঠলো, এটা বুঝতে পারলাম। কাটে এসে কোলবালিশটা এক টান দিয়ে ফেলে দিল। ইস, শখ কত আমার সম্পদের দিকে ভাগ বসানোর। কালকে এটাকে বাইরে ফেলে দিয়ে আসবো। আমার ঘরে কোনো সতীন থাকা চলবে না। এরপর তিথি আস্তে আস্তে করে আমার হাত তার কোমরে রাখলো। এরপর বলতে শুরু করলো, হাদারামটা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। বাড়ির সবাই কত খুশি হয়েছিল, মনে করেছিল আমি মা হতে চলেছি। ইস, যদি সত্যি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। যখন শুনলো আমার শুধু মাথা ব্যথা হয়েছে, তখন তাদের ভিতরে কষ্টটা আমি বুঝতে পেরেছি। একবার বিয়েটা হোক, তারপর কিভাবে মা হওয়া লাগে সেটা আমি দেখে নেব। আচ্ছা, ছেলে হলে কি নাম রাখা যেতে পারে? কি রাখবো? ছেলের নাম রাফি চৌধুরী। আর মেয়ে হলে কি নাম দেওয়া যেতে পারে? তিন্নি চৌধুরী। ছেলে হলে জাহিদের নামের সাথে মিল হবে, আর মেয়ে হলে আমার নামের সাথে মিল হবে। বাহ, কি সুন্দর দুইটা নাম রেখে ফেলেছি। মানতে হবে বস, তিথি বলে কথা। এতক্ষণ আমি তিথির সব কথাগুলো শুনছিলাম। আমার তো তার কথাগুলো শুনে পেটের ভিতরে হাসির বারুদ জমে গিয়েছে। যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। কোনো রকমে নিজেকে সামলিয়ে নিলাম। এরপর আবার তিথির কথাগুলো শুনতে লাগলাম। দূর, ওই বুইড়া বেটার সাথে সংসার করলে আমার জীবনই শেষ। খালি ঘুমায়। এত ঘুম যে কীভাবে আসে ছেলে মানুষের, দাঁড়ান আপনার ঘুম আমি করাচ্ছি। এরপর তিথি আস্তে করে আমার মুখের কাছে চলে আসলো। ঠিক যখনই আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করতে যাবে তখনই আমি তিথির দিকে তাকিয়ে বললাম, বাও, একটু জড়িয়ে বললাম। আর আমার আওয়াজ শুনে তিথি অজ্ঞান হয়ে গেল। কি হলো এটা? ও মা, তিথি তো অজ্ঞান হয়ে গেল। মাইয়া মানুষ অল্পতেই ভয় পেয়ে যায়। এখন এই রুগীকে নিয়ে কী করা যায়? হাসপাতালে যাব? এই কাজ একদম করা যাবে না। পরে দেখা যাবে কি ভেবে নিল। তার থেকে ভালো নিজে নিজেই চেষ্টা করি। ওয়াশরুম থেকে এক বালতি পানি আনলাম, তিথির চোখে ফোঁটা ফোঁটা করে পানি ছিটিয়ে দিলাম। কী ব্যাপার, এই মায়া দেখে এখন উঠছে না? জীবনে কত ছায়াছবিতে দেখলাম অজ্ঞান হলেই চোখে পানি ছিটিয়ে দিলেই কাজ হয়ে যায়, আর আমার বেলাতে কেন কাজ হচ্ছে না? এখন কী করি? মাথায় পানি ঢালতে হবে। মগ নিয়ে এসে মাথায় পানি ঢালছি। প্রায় 5 মিনিট হয়ে গেল, এখনও জ্ঞান ফিরল না কেন? দেখি তো হার্টবিট চেক করে, না, নিঃশ্বাস তো নিচ্ছে। পায়ে একটু তেল মালিশ করে দেখলে কেমন হয়। শুরু করলাম পায়ে তেল মালিশ করা। দৌড়ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, আর তিথির জ্ঞান ফেরার কোনো নাম গন্ধই নেই। এখন নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে, কেন যে ভয় দেখাতে গেলাম। এখন শেষ চিকিৎসা একটাই আছে, আর তা হলো ঠোঁট দিয়ে শ্বাস দেওয়া। ইস, আমি কি তা পারবো? দূর যা আছে কপালে, দিয়ে দেখি না কি হয়। আমি তিথির ঠোঁটের দিকে এগিয়ে আসলাম। যেই না ঠোঁটে কিস করতে যাব, অমনি তিথি আমাকে বাউ। আমি তো এক লাফ দিয়ে খাট থেকে নিচে পড়ে গেলাম। আর এদিকে শাক চুনি মায়ে হেসে পুরো রুম একাকার করে ফেলছে। এটা কি হলো? আপনি আমার সাথে যা করেছেন তার ডাবল আমিও করলাম। আপনি যদি হন শের, তাহলে আমি হলাম শোয়াশের। ওরে বাটপার, তলে তলে এই ছিল আপনার মনে? বলি কাটে এসে তিতির উপরে বসে ওর দুটি হাত শক্ত করে দুই দিকে দৌড়ে তার মুখের একদম কাছে এসে বললাম, এইবার বলেন আমাকে এতটা টেনশন কেন দিলেন? 100 বার দিব। আমাকে সজাগ রেখে আপনি চোরের মতো ঘুমিয়েছিলেন কেন? আপনি যেই সাজগোজ করছিলেন তাতে মনে করলাম সকাল হয়ে যাবে, তাই ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু আপনার ভিড় করে কথাগুলো শুনতে পেয়ে আর ঘুম আসলো না। তার মানে আপনি আমার সব কথা শুনে ফেলেছেন? এই না, আমি কিছু শুনে নাই। তখন আমার কানের বিদ্যুৎ চলে গিয়েছিল।
কানের মধ্যে আবার বিদ্যুৎ থাকে নাকি? তাকে তো কিভাবে? বাপের জন্ম তো এমন কথা শুনিনি। ধরেন আপনার সামনে কেউ কথা বলছে অথচ আপনি কিছু শুনতে পাচ্ছেন না, এর কারণ কি জানেন? না বললে জানবো কিভাবে? কারণ তখন আপনি খুব চিন্তাগ্রস্ত, কোনো কিছু নিয়ে অনেক টেনশনে ছিলেন, তাই আপনার আশেপাশে থাকা মানুষের কোনো কথা আপনি শুনতে পাননি। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলেন? আপনি বেশ ভালোভাবে কথা বলতে জানেন। এই একটু একটু বলতে পারি, তাই এখন ঘুমান, আর একটু পর তো সকাল হবে। আমার যে ঘুম আসছে না। তা কিভাবে ঘুম আসবে আপনার? একটু আদর করেন, তাহলে ঘুম নিজে থেকে কলিং বেড দিবে। চিচি, বিয়ের আগে এগুলো ঠিক না। তাহলে ওই দিন যা করেছিলেন সেটা ঠিক ছিল বুঝি? ওই দিনেরটা দুর্ঘটনা ছিল, তবে তবে রাখেন আপনার কাছে। বলে তিথি লাইট অফ করে দিল। কি আর করার, শেষমেশ নিজেকে আবারও বিসর্জন দিতে হলো। এভাবে 6 দিন পার হয়ে গেল। অফিসের কাজও প্রায় অনেকটা এগিয়ে গিয়েছে। এখন কিছুটা স্বস্তিতে আছি। কালকে বিয়ে, বাসায় মেহমান ছড়াছড়ি, বাড়িতে লাইটের ঝিকিমিকি, আলোর ছোঁয়ায় মুখরিত। আজকে রাতে গায়ে হলুদ। বিয়েতে নাকি কোনো কিছুর কমতি রাখবে না। আম্মু সোজাভাবে বলে দিয়েছে সব রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন করা হবে। আমার সিক্রেট অপারেশনে যারা কাজ করে তাদের সবাইকে ইনভাইট করেছিলাম। সন্ধ্যায় সবাই চলে আসবে। এখন দুপুর 2টা বাজে। আমি এসেছি শান্তর দেওয়ার ঠিকানা অনুযায়ী একটা রেস্টুরেন্টে। সে আমাকে কল করে জানালো কি জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেটা সামনাসামনি বলবে। রেস্টুরেন্টে বসে আছি, একটু পর তারা 4 জন আসলো। সবাই এক টেবিলে বসে আছে। ওয়েটারকে দিয়ে সবার জন্য কফি অর্ডার দিলাম। আমি শান্তকে বললাম, তা শান্ত, বলো কী জন্য হঠাৎ এখানে আসতে বললে? বস, মাফিয়া কিং তার দলবল নিয়ে যে কোনো সময় এই এলাকায় আসতে পারে। আমি শান্তর কথা শুনে একটু ঘাবড়ে গেলাম। মানে তুমি কিভাবে জানলে? তাদের লোক আমাদেরকে ওই মেয়েটাকে ধরে আনতে বলেছিল 7 দিনের মধ্যে, কিন্তু আমরা কিডন্যাপ করতে পারিনি বলে তারা নিজেরাই চলে আসতেছে। এখন কি করা যেতে পারে? বস, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, বলে ফেলো। বস, আপনি তো মেয়েটাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন, তাই নয় কি? তো তাহলে এই মেয়েটাকে আমরা কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রাখি। এরপর মাফিয়া কিং তার দলবল নিয়ে যখন এখানে খুঁজতে আসবে, তখন মেয়েটাকে খুঁজে না পেয়ে আবার চলে যাবে। মাফিয়া কিং যাওয়ার পর মেয়েটাকে আপনার হাতে তুলে দেবো। আপনি যখন বাকিটা কি করবেন সেটা আপনার ব্যাপার। বাহ, বুদ্ধিটা তো ভালো হয়েছে। তাহলে সেই কথাই থাক। কালকে রাত 12টায় আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে আসবে। মেয়েটা সেখানেই থাকে। তাদেরকে আমার বাড়ির ঠিকানা দিলাম, তবে আমার কাছে যে তিথি থাকে সেটা বললাম না। এরপর সবাই কফি খাওয়া শেষ করলাম। যাওয়ার আগে তাদেরকে কিছু টাকা দিয়ে আসলাম। এরপর গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন একটা প্ল্যান বের করতে হবে, যেন বাড়িতে কেউ কিছু না বুঝতে পারে, আর মাফিয়া কিংয়ের হাত থেকেও রক্ষা পেতে পারি। এক কাজ করতে হবে, বাসায় সবাইকে বলবো যে আমাদের দ্বিতীয় যে বাড়ি আছে আমরা সেখানে থাকবো কয়েকদিন। এরপর শান্তদের কাছে তুলে দিয়ে কয়েকদিন বাসায় না গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়িতে চলে আসলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে এখন মেহমানে পরিপূর্ণ। কোলাহল তা বুঝিয়ে দিচ্ছে। আমি রুমে এসে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে দেখি তিথি রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুর থেকে আপনাকে কোথাও খুঁজে পেলাম না, এতক্ষণ কোথায় ছিলেন? গিয়েছিলাম একটা দরকারি কাজে। বিয়ের দিনও আপনার কাজ আর কাজ, কাজ ছাড়া কি আর কিচ্ছু বোঝেন না আপনি? বলদ মায়া মানুষ, দরকারি কাজটা আপনাকেই নিয়ে। আমাকে নিয়ে মানে মাফিয়া কিং তার দলবল নিয়ে যে কোনো সময় এই এলাকায় আসতে পারে, তাই এখন আপনাকে নিয়ে আমার টেনশন হচ্ছে। বিয়েতে আবার নতুন করে কোনো ঝামেলা না হয়। মানে মাফিয়া কিং এখানে আসলে তো কেয়ামত হয়ে যাবে। আপনি জানেন না সে কতটা ভয়ঙ্কর। সে যেমনই হোক সেটা পরে দেখা যাবে। তার আগে আমার কথা মন দিয়ে শুনুন। ঠিক যেমনটা বলছি তেমনটাই করবেন, কোনো ভুল যেন না হয়। আচ্ছা বলুন। এরপর আমি তিথিকে আমার সব প্ল্যান খুলে বললাম। তিথি প্রথমে বারণ করলেও শেষে রাজি হলো। আচ্ছা আপনি রেডি হয়ে নিন, একটু পর আম্মু এসে আবার বকাবকি করবে না যে এত সময় ধরে কি করছি আমরা। আচ্ছা যাচ্ছি। তিথি চলে গেল নিধির রুমে। আমিও রেডি হয়ে নিলাম গায়ে হলুদের জন্য। যা কিনা হয়েছে সেগুলো পরে স্টেজে আসলাম। আমার সিক্রেট অপারেশনের সবাই চলে এসেছে। সবার সাথে কথা বললাম। এক এক করে সবাই গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। এরপর একজন এসে আমার গায়ে হলুদ দিয়ে দিল। যে আমাকে হলুদ দিয়ে দিচ্ছে তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। যে আমাকে হলুদ লাগিয়ে দিল সে আর কেউ না, মারুফ সাহেব। আমি কিছুটা ইতস্তত বোধ করলেও নিজেকে সামনে নিয়ে মুচকি একটা হাসি দিলাম। মারুফ সাহেব এরপর আমার কাছে এসে ফিসফিস করে বলল, কে জাহিদ চৌধুরী,
বিয়ে করছেন অথচ ইনভাইট করলেন না, এটা কিন্তু ঠিক কাজ করলেন না। আমাদেরও তো একটু শখ থাকে নাকি যে আপনাকে একটু হলুদ ছোঁয়া দিতে। আপনার এই হঠাৎ আগমনের কারণটা কি জানতে পারি? আপনার বিয়েতে আসতে আবার কারণ লাগে নাকি? মেহমান হিসেবে আসলাম, তার সাথে আরও একটা নিউজ দিতে আসলাম। কি নিউজ? আপনাকে আগে বলেছিলাম যে আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, তো সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আর এখন এই ছোটোখাটো একটা গিফট এনেছি আপনার জন্য, এটা রাখুন। এই বলে মারুফ সাহেব একটা গিফট বক্স আমার দিকে এগিয়ে দিল। আমি নিব কি নিব না সেটা নিয়ে একটা দ্বন্দ্বে পড়ে গেলাম। এই মারুফ সাহেবকে কেন কোনোভাবে বিশ্বাস করা যায় না? ভিতরে যে বোম জাতীয় কিছু থাকতেই পারে তা তেমন কোনো বিষয় না। তারপরেও বিয়ে বাড়িতে কোনো ঝামেলা করতে চাইলাম না। ভদ্রতার খাতিরে বক্সটা হাতে নিলাম। এরপর মারুফ সাহেব আবারও বলে উঠল, তা আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম তিথি, আর সে তার গ্রাম থেকে পালিয়ে এসেছে এবং তাকে মাফিয়া কিংয়ের দলবল খুঁজছে। কি আমি ঠিক বলছি তো? মারুফ সাহেবের এমন কথা শুনে আমি রীতিমতো ঘামতে শুরু করলাম। সে আমার ব্যাপারে এত কিছু কীভাবে জানতে পারলো? এসব বিষয় তো আমি আমার কাছের লোক ছাড়া আর কারোর সাথে শেয়ার করি না। আমার সিক্রেট অপারেশনের টিমের লোক ছাড়া আর তো কেউ জানার কথা না। তার মানে কি আমার টিমের কেউ মারুফ সাহেবের সাথে হাত মিলিয়েছে, নাকি তিথি নিজেই মারুফ সাহেবকে সব ইনফরমেশন দিচ্ছে? আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? তেমন কিছু না, আমার সব প্রতিশোধ আমি এক এক করে নিব। ওকে আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই। এই বলে মারুফ সাহেব স্টেজ থেকে নেমে গাড়ি নিয়ে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আবার নতুন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। মারুফ সাহেব যেহেতু তিথির আসল পরিচয় জেনে গিয়েছে, তাহলে সে এটার ফায়দা তো অবশ্যই নেবে। এখন এসব বিষয় নিয়ে কার সাথে আলোচনা করবে সেটাই মাথায় ঢুকছে না। কাউকে আর বিশ্বাস করতে পারছি না। টিমের সাথে যে আলোচনা করব পরে সেই কথাগুলো মারুফ সাহেবের কানে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। তবে যাই করতে হবে খুব শীঘ্রই করতে হবে, না হলে বিপদের যে সংকেত দিয়ে গেল মারুফ সাহেব সেটা খুব নিকটেই, আর তা বুঝতে আমার বাকি নেই। এরপর হলুদ ছোঁয়া শেষ হলো, রাত 2টা বাজে। আমি রুমে চলে আসলাম। আজকে আমার রুমে আমার টিমের সবাই আছে, তাই তিথি চলে গিয়েছে নিধির সাথে ঘুমাতে। সবাই অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম যে যার মতো করে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মুকে গুছিয়ে বের করতে হবে, কেননা আজকে রাতে যে প্ল্যান করেছি সেভাবে কাজ করতে হবে। আগে আম্মুকে রাজি করাতে হবে আমাদের দ্বিতীয় বাসায় যাওয়ার জন্য। অনেক খোঁজার পর আম্মুকে পেলাম। আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। মানে বলছিলাম কি, তিথিকে নিয়ে কয়েকদিন আমাদের দ্বিতীয় বাড়িতে গিয়ে থেকে আসি। কেন, এই বাড়িতে সমস্যা কিসের? না, সমস্যা তো নেই, তবে একটু। পুরো কথাটা শেষ করতে না দিয়েই আম্মু বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু যেতে ইচ্ছে করছে যাবি, তা কবে যাবি? আজকে বিয়ে শেষ হলেই সেখানে যাব। আজকে মানে? আজকে এই বাড়িতে সব কিছুর আয়োজন করেছি আর তুই আজকেই চলে যাবি? তুমি আর না করো না আম্মু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে বউ পেয়ে আমাদেরকে আবার ভুলে যাস না কিন্তু। কি যে বলো না আম্মু। এরপর আম্মু চলে গেল। যাক, অবশেষে আম্মুকে রাজি করাতে পেরেছি। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তিথিকে কোথাও দেখছি না, হয়তো নিধির বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমি আমাদের বাড়ির পিছনে এসে আমার টিমের 4জনকে কল দিয়ে এখানে আসতে বললাম। একটু পর নিশান, সাব্বির, রনি ও সিস্টেম চলে আসলো। এরা সবাই আমার টিম মেম্বার প্লাস দোস্ত, তাই এদের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমি জানি। তাদের সবার উদ্দেশ্যে বললাম, শোন, তোদেরকে যে জন্য ডেকে এনেছি তার কারণ তো তোরা আগে থেকে জানিস, তবে আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ করতে হবে। মারুফ সাহেব তিথির ব্যাপারে সব জেনে গিয়েছে, তাই আবার নতুন করে যেভাবে বলছি সেভাবে কাজটা করবি। এই বলে আমি আবার নতুন করে তাদের সাথে প্ল্যান নিয়ে আলোচনা করলাম। আলোচনা শেষ করে সবার উদ্দেশ্যে আবারও বললাম, সবাই ঠিক মতো বুঝেছিস তো? সবাই একসাথে বলল, আমরা বুঝেছি, তুই কোনো চিন্তা করিস না, আমাদের উপর ছেড়ে দে, বাকিটা আমরাই দেখে নিচ্ছি। এরপর সবাই সেখান থেকে চলে আসলাম। চলে আসার পর ওখানে একজন আড়াল থেকে সব কিছু শুনছিল, কেউ তাকে দেখতে পারেনি। এরপর সে মুচকি একটা হাসি দিল আর মনে মনে বলল, জাহিদ চৌধুরী, তোমাকে রাস্তার ফকির না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি আমার সব থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছো, আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিয়েছো। এইবার তোমাকে কে বাঁচাবে? বিকেলবেলা বিয়ের জামা কাপড় পরে রেডিও স্টেজে গিয়ে বসলাম। তিথি লাল বেনারসি পরে এসেছে,
উফ, যা লাগছে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। একটু পর কাজে এসে বিয়ে সম্পন্ন করলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকে চলে গেল। সবাইকে এক এক করে বিদায় দিলাম। এরপর রাত 11টার সময় আম্মুকে ডেকে বললাম, আম্মু আমরা তাহলে আসি? সাবধানে থাকিস, আর সেখানে গিয়ে ফোন দিস। আচ্ছা আম্মু। আর আব্বু কি জানে এই বিষয়টা? তোর আব্বুকে আমি বুঝিয়ে বলেছি, সমস্যা নেই, তোরা যা। আচ্ছা আম্মু। এরপর নীতির সাথে তিথি গাড়ির সামনে চলে আসলাম। আমরা দুজন আম্মুকে সালাম করে গাড়িতে উঠে রওনা দিলাম। গাড়িতে ওঠার আগে অবশ্য আমি আর তিথি পোশাক পরিবর্তন করে এসেছি, কারণ যাদের হাতে তিথিকে তুলে দিব তারা যেন কিছুতেই বুঝতে না পারে। রাস্তার মোড়ে এসে গাড়িটা অফ করলাম। ফোন করে তাদেরকে আমার ঠিকানা মতো চলে আসতে বললাম। ফোন কেটে দিতেই তিথি বলল, আমার না খুব ভয় করছে। কিসের ভয়? জানি না, তবে কেন জানি অনেক ভয় করছে। ওদের সাথে যাওয়াটা ঠিক হবে কি না। আমার উপর ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর তারা চারজন একটা প্রাইভেট গাড়ি নিয়ে হাজির। আমি তিথিকে অজ্ঞান করে দিলাম ঘুমের পারফিউম দিয়ে। সব কিছু প্ল্যান মতো না হলে সব প্ল্যান জ্বলে ডুবে যাবে, তাই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এরপর তাদের গাড়িতে তুলে দিলাম তিথিকে। শান্ত বলল, বস আপনি কোনো চিন্তা করবেন না, কয়েকদিন আমাদের কাছে রেখে এরপর আপনার হাতে তুলে দেবো। ঠিক আছে, তবে তার গায়ে যেন কেউ স্পর্শ না করে। যদি কেউ তাকে স্পর্শ করে তাহলে তার অবস্থা হবে খুব ভয়াবহ। ঠিক আছে বস। এই নাও, এখানে 4 লাখ টাকা আছে, সবাই ভাগ করে নিও। এরপর আমি গাড়িতে করে চলে গেলাম আমাদের দ্বিতীয় বাসায়। আর এদিকে শান্ত কল দিল মাফিয়া কিংকে। বস শিকার আমাদের হাতে। ভালো কাজ করেছ। এখন মেয়েটাকে একটা জায়গাতে আটকে রাখো। আমি আর আমার দলবল সবাই কালকের মধ্যেই চলে আসছি। ঠিক আছে বস। ফোনটা পকেটে রেখে দিল শান্ত। একটা গোডাউনের সামনে গাড়িটা রেখে তিথিকে নিয়ে তারা সবাই ভিতরে প্রবেশ করলো। গোডাউনের ভিতরে একটা ছোট রুমে তিথিকে আটকে রাখলো। তিথি এখন অজ্ঞান হয়ে আছে, তাই সে কিছু বুঝতে পারছে না। শান্ত তার বাকি বন্ধুদের বলছে, মেয়েটা দেখতে সেই মামা, একটু টেস্ট করে দেখলে কেমন হয়? কিন্তু মাফিয়া কিংকে তা তো জানিস, সে যদি জানতে পারে আমরা ইমেরকে স্পর্শ করছি তাহলে আমাদের পুরো গোষ্ঠীকেই শেষ করে দিবে। তোর শালাদের কপালে কেন যে এমন হটমালগুলো এসে জোটে। আমাদেরও তো ইচ্ছে করে একটু গোলাপ ফুলের সুবাস নিতে। এগুলো বাদ দে, এখন বল চাহিদার সাথে আমরা যা করেছি তার কি হবে? সে যদি জানতেই পারে আমরা তার সাথে 2 নম্বরই করেছি তখন কি হবে? আরে ধুর, ওরে দেখে মনে হয় একটা ভিতর ডিম। শালাকে বললাম আমার হাতে তুলে দিতে আর দিয়ে দিল। বলদ দেখেছি, ওর মতো এমন বলদ আমার জীবনেও দেখিনি। আর আমাদের সাথে তো মাফিয়া কিং আছে। মাফিয়া কিং থাকতে এত ভয় করিস কেন? তা তুই ঠিক বলেছিস, এখন ওগুলো বাদ দে, চল ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পেয়েছে। এরপর সবাই ঘুমিয়ে পড়লো। অন্যদিকে সকালবেলা ঘুম থেকে উঠে শান্তর নাম্বারে কল দিলাম। কী ব্যাপার, ফোন ঢুকছে না কেন? তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। ফোন দিলাম আমার টিমকে, সবাই রেডি দেখো, মিশন শুরু করতে হবে। আর তিথির লোকেশনটা যেখানে আছে সেই জায়গার লোকেশনটা আমাকে দ্রুত পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি আমরা এখনই রওনা দিব? না, আমি যাওয়ার পরে তোমরা যাবে, কেননা কখন কি হয়ে যায় বলা যায় না। আমার আইডিয়াটা মোতাবেক মাফিয়া কিংও সেখানে আসতে পারে, তাই সবাই যার যার প্রয়োজনীয় জিনিসগুলো সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এরপর কল কেটে দিলাম। এমন কিছু হবে সেটা আমি আগে থেকে জানতাম। আমাদের প্ল্যান ছিল মাফিয়া কিংয়ের সাথে একেবারে রফা দফা শেষ করা, যাতে তিথিকে নিয়ে আর সমস্যা না পড়তে হয়। সেজন্য তিথিকে টুপ হিসেবে ব্যবহার করলাম, আর শরীরে একটা ছোট্ট লোকেশন ডিভাইস দিয়েছিলাম। যদিও এতে রিস্ক আছে, তবে শত্রুকে কাছে আনার এর থেকে ভালো রাস্তা আর নেই। আমিও রেডি হয়ে নিলাম, সাথে 2টা পিস্তল নিলাম, একটা পায়ে, জুতার সাথে আরেকটা কোমরে রাখলাম। এরপর সিস্টেমের দেওয়া লোকেশন অনুযায়ী সেখানে রওনা দিলাম। এদিকে মাফিয়া কিং তার দলবল নিয়ে হাজির। মাফিয়া কিং তিথিকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমে দরজা খুলে দিল। তিথি তখন সবের মতো সজাগ হয়েছিল, ভেবেছে জাহিদ হয়তো তাকে নিতে এসেছে, কিন্তু তার সামনে মাফিয়া কিংকে দেখেই বয়ে এসে চুপসে গিয়েছে। কি খবর সুন্দরী? আমার কাছ থেকে আর কত লুকিয়ে বেড়াবে? এবার কে তোমাকে বাঁচাবে বলো? দেখুন, আমাকে যেতে দিন। আমার কিছু হলে কিন্তু আপনাদের সবাইকে আমার স্বামী মেরে ফেলবে। স্বামী মানে? তুমি বিয়ে করে ফেলেছ? কালকে বিয়ে হয়েছে আমার। প্লিজ আমাকে যেতে দিন। বিয়ে করলে আর বাসর করতে পারলে না? কি আফসোস। সমস্যা নেই, বাসরটা তাহলে আমি করে নিব। এই বলে তিথির দিকে এগিয়ে গেল। তিথি মাফিয়া কিংয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। সবার সামনে মাফিয়া কিং চড়কেছে। রাগ আর লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মেরেছিস? তোর শরীরে অনেক শক্তি হয়েছে তাই না? তোর সব শক্তি আমি একাই কমানোর ব্যবস্থা করছি।
এই বলে আবারও মাফিয়া কিং তিথির কাছে গিয়ে যেই না গালে একটা চড় মারতে যাবে, এমন সময় আমি গাড়ি নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতি দেখে সবাই অবাক। আমি গাড়িটা মাফিয়া কিংয়ের লোকদের উপরে ছেড়ে দিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলাম। গাড়ির আঘাতে অনেকে আহত হয়েছে, বাকিরা আমার দিকে গুলি চালাতে লাগলো। আমি একটা সেফ জায়গাতে এসে পাল্টা গুলি চালাতে লাগলাম। মাফিয়া কিংয়ের লোক ছিল প্রায় 30 জনের মতো, প্রায় 15 থেকে 20 জনের মতো শেষ, এখন বাকিরা আছে। হঠাৎ পিছন থেকে কে যেন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে পড়ল। তোমার খেলা শেষ জাহিদ চৌধুরী। আমি পিছনে তাকিয়ে দেখলাম মারুফ সাহেব। মারুফ সাহেব, আপনি এখানে কিভাবে? কি চমকে গেলে তাই না? বলেছিলাম না তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে, আর সেটা হলো এটা। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার বাসায় একটা মেয়ে আছে, আর সেই মেয়েকে খুঁজছে মাফিয়া কিং। সেই জন্যই মাফিয়া কিংয়ের সাথে কথা বলে তোমার পুরো পরিচয় তাকে বলে দিয়েছি। বাকিটা তো তোমার সাথেই ঘটলো। এরপর আমার হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে গেল। মাফিয়া কিংয়ের লোকজন এসে আমাকে মারতে লাগলো। আমার খুব আফসোস হচ্ছে, এত সহজে তোকে মেরে ফেলবো। এটা কি ঠিক? তার থেকে ভালো তুই চেয়ে চেয়ে দেখ তিথিকে আমি কিভাবে আদর আর সোহাগ করি। যদি প্রাণের মায়া থাকে তাহলে তিথির গায়ে স্পর্শ করিস না। কি 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 বললি? আমাকে প্রাণের মায়া দেখাচ্ছিস? তোকে তো ইচ্ছে করলে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তার আগে তিথির সাথে একটু রোমান্স করে আসি। এরপর মারুফ সাহেব আমার দিকে এগিয়ে আসলো। এই ফাইলে একটা সাইন করে ফেলো। কি লেখা আছে এতে? এতে লেখা আছে তোমার সব কিছু আমার সাথে, তোমার নতুন প্রজেক্ট সহ। কেননা তুমি তো আর একটু পরে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছ। আমি তার কথা শুনে হাসতে লাগলাম। আমার হাসি দেখে মারুফ সাহেব অবাক হয়ে গেল। কি ব্যাপার, মরার কথা শুনে পাগল হয়ে গেলে নাকি? কে কখন মরবে সেটা সময় বলে দিবে। এরই মধ্যে একটা মেয়ের আগমন ঘটলো। হিজাব দিয়ে নিজের মুখ ডেকে রাখলেও আমার চিনতে ভুল হয়নি যে এটা কে হতে পারে। সে এসে আমার সামনে এসে দাঁড়ালো। একটু দেরি হয়ে গেল না তোমার এন্ট্রি নিতে? তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। আর যে আমার সামনে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, মিম। যাক, আমাকে তাহলে চিনতে পেরেছো? কি মনে করেছিলে তুমি মারুফ সাহেবকে একের পর এক ইনফরমেশন দিতে থাকবে আর আমি সেটা জানতে পারবো না? তোমার সব খবরই আমার কাছে ছিল, কিন্তু আমি সময়ের অপেক্ষা ছিলাম, আর আজকে সেই সময় চলে এসেছে। তবে একটা কথা জানতে ইচ্ছা করছে, তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা কেন করলে? কারণ মারুফ সাহেব হলেন আমার শ্বশুর, আর তুমি আমার স্বামীকে 2 বছর আগে মেরে ফেলেছিলে। তাই তোমার সব কিছু শেষ করার জন্য তোমার অফিসে দিনের পর দিন কাজ করে গিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এখানে আমার কোনো কিছু করার ছিল না। তোমার স্বামী আমার উপরে আক্রমণ করেছিল, আমি আমার নিরাপত্তার জন্য গুলি করেছিলাম, তাতেই সে মারা গিয়েছে। আমি আজকে এই মুহূর্তে তোমাকে মেরে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেব। এই বলে মিম আমার কপালে পিস্তল তাক করে ধরে রেখেছে, গুলি করবে বলে। আর অন্যদিকে মাফিয়া কিং তিথির দিকে এগিয়ে যাচ্ছে। তিথি চোখ বন্ধ করে রেখেছে, তার আর কিছু করার নেই, নিজেকে আজকে বিসর্জন দিতে হবে। চোখ দিয়ে তার টপ টপ করে পানি বের হচ্ছে। এমন এক মুহূর্তে 2টা গাড়ি এসে হাজির হলো। গাড়ি থেকে আমার টিমের সবাই নামলো। এক এক করে সবাইকে গুলি করতে দেখে। মাফিয়া কিংয়ের লোক বেশি না থাকায় আর আচমকা এমন পরিস্থিতি হওয়াতে খুব সহজেই মাফিয়া কিংয়ের সব লোক শেষ হয়ে গেল। বাকি রইল শুধু মাফিয়া কিং, মারুফ সাহেব আর মিম। এরপর আমি উঠে দাঁড়ালাম। কি মারুফ সাহেব, বলেছিলাম না কে কখন মারা যাবে সেটা সময় বলে দিবে? এমনটা তো হওয়ার ছিল না। তুমি না আমাকে বলেছিলে জাহিদ সাহেব একা আসবে? তারা তো ওই দিন যখন প্ল্যান করছিল তেমনটাই তো তারা বলেছিল। আমি তাদের কথা শুনে হাসতে লাগলাম। হাসি থামিয়ে তাদেরকে বললাম, আমি অনেক আগে থেকে জানতাম মিম আমার সব খবর মারুফ সাহেবকে জানাচ্ছে। তাই ওই দিন আমি তাদের সাথে যে প্ল্যানটা করেছিলাম সেটা নিছক বানানো ছিল, যাতে তোমাদের ফাঁদে ফেলতে পারি। আমি জানতাম আমাদের কথাগুলো তুমি লুকিয়ে শুনবে, আর তাই হলো। হঠাৎ মাফিয়া কিং সামনে পড়ে থাকা পিস্তলটা উঠিয়ে আমাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমার পায়ের মধ্যে আগে থেকে রাখা পিস্তলটা দিয়ে ঠাস ঠাস করে 2টা গুলি চালিয়ে দিলাম। গুলিগুলো মাফিয়া কিংয়ের কপাল বরাবর গিয়ে পড়লো, সাথে সাথে মাটিতে পড়ে গেল। এটা থেকে মারুফ সাহেব আর মিম আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। জাহিদ প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। সবাইকে বিশ্বাস করলেও আপনাদের মতো লোকদের কখনো বিশ্বাস করতে নেই। এই বলে মারুফ সাহেবের বুকে একটা গুলি করলাম। মারুফ সাহেবও শেষ। মারুফ সাহেবকে মরতে দেখে মিম অজ্ঞান হয়ে গেল।
আমি আর মিমকে কিছু করলাম না, তাকে পুলিশের কাছে তুলে দেব। এই ভেবে আমি মিমকে টপকে তিতির দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এ কি, তিতির হাতেও পিস্তল, আর সে আমার দিকে তাক করে রয়েছে, কিন্তু তার হাত কাঁপছে। পরে কোনো তিতি গুলি চালিয়ে দিল। আমি সরে যেতে গুলিটা আমার পিছনে দাঁড়িয়ে থাকা মিমের কপালে এসে লাগলো। মিমের হাতে একটা পিস্তল ছিল, আর সে আমাকে গুলি করতে চেয়েছিল। এরপর মিমও মাটিতে পড়ে গেল। পুরো নিস্তব্ধ হয়ে আছে পরিবেশটা। আমি দৌড়ে গিয়ে তিতিকে জড়িয়ে ধরলাম। তিতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বয়ে কান্না করতে লাগলো। এই পাগলি, কি হয়েছে? কান্না করছো কেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আর আপনি করে বলতে হবে না, এখন বাসায় চলো। বাসা থেকে কালকে থেকে একটার পর একটা ফোন আসতেছে, আল্লাহ জানে বাড়িতে গেলে কি হবে। এরপর আমি আমার টিমকে বললাম এখানে যা হয়েছে সব কিছু ঠিক করে রাখতে, আর লাশগুলোকে কোনো একটা জায়গাতে দাফন করে দিতে। কথাগুলো বলে সেখান থেকে আমি আর তিতি বিদায় নিলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে আম্মু দরজা খুলে দিয়ে আমার কান ধরে ভিতরে নিয়ে গেল। আম্মু প্লিজ ছাড়ো, লাগছে খুব। এভাবে নতুন বউয়ের সামনে আমার মান সম্মান সব পানির জলে ভাসিয়ে দিবে নাকি? চুপ, একটা কথাও বলবি না। তোকে কয়টা ফোন দিয়েছি? 2 দিন না যেতেই বউ পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিস? সরি আম্মু, ভুল হয়ে গেছে, এমন আর হবে না। এখন খাবার খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করে দিলাম। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। এরপর খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ল্যাপটপ অন করে বিদেশি বায়ারকে ওষুধের সব কিছু ইমেল করে পাঠিয়ে দিলাম। কাজ শেষ। এখন একটা কাজ বাকি আছে, যেটা পূরণ করতে তিতিকে লাগবে। একটু পর তৃতীয় রুমে চলে আসলো। তৃতীয় রুমে ঢুকতেই আমি দরজা লাগিয়ে দিলাম। এই, এটা কি করছো? দিনের বেলা দরজা লাগালে কেন? এটাও কি বুঝিয়ে দিতে হবে নাকি? বিয়ে করলাম 2 দিন হতে চলেছে, এখনো বাসর ঘর খোলা হলো না। তার জন্য তো রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরে দূর, আমি হলাম একটু স্পেশাল পারসন। সবাই বিয়ে করে বাসর করে রাতে, আর আমি করব দিনে। এই বলে তিতিকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে চলে গেলাম ভালোবাসার গভীর সমুদ্রে।